আর যে কথাটা বলছে তোমার মনে আছে তিনজন শুধু বসতে রাজি না, বসতে আছে মানে এটা আমি কি বলবো, আপনারা করে দেবেন আমাকে এখন আমি তো দেখছি পারে যদি তোমার সাথে আমি কথা বলি সিটিং দিয়ে তো হয়ে গেল, সিটিং না দিলে তাহলে আমাকে নিয়ে তাকে বসতে হবে, ঠিক আছে? আর এটা যখন একটা ক্লিয়ারেন্স পাই যাবা দেন তুমি বইলে ওটা আমি কনফার্ম করতে পারবো, ঠিক আছে? না এখন দিও না, এখন তোমার কাছে রাখো, কারণ তোমার সাথে আমি পারে দিয়ে বসাবো আগে, এখন আর আমার দেখার কিছু নেই। স্যার আমি কি 12টার দিকে আসবো স্যার? হ্যাঁ আসো, পারিদের সাথে আমি কথা বলতে পারি। হ্যাঁ শুরু হয়ে গেছে তো টাইম। এই তোমরা আসছো? জি স্যার আপনি? জি স্যার। কি আমরা আজকে রেলওয়ে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আগে আমরা 6টা ক্লাস লেকচার আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে 7 নম্বর লেকচার কার্ভেচার অফ ট্র্যাক। এই কার্ভেচার ট্র্যাকটা তোমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা খালি আসতেই থাকে। আচ্ছা, কার্ভেচার ট্র্যাকটা যেটা হচ্ছে যে এটা আসলে ইম্পর্টেন্সটা কি এবং এটা থেকে কিছু প্রবলেম ওরিয়েন্টেড আছে, সো প্রবলেমগুলো বোঝা চ্যাপ্টার কনসেপ্টটা ভালো করে বুঝলে প্রবলেমগুলো বোঝা যাবে। সো আমরা স্টার্ট করতেছি কার্ভেচার অফ ট্র্যাক। প্রথম হচ্ছে অবজেক্টিভ, ওয়ার্কিং ট্রেন অফ দ্য কার্ভেচার ইজ সিরিয়াসলি অ্যাফেক্টেড অ্যান্ড ইটস রেজাল্ট, মানে যদি কোনো একটা ট্রেন মুভ করে কার্ভেচারের উপর তখন সিরিয়াসলি সে অ্যাফেক্টেড হয়। কি সে অ্যাফেক্টেডটা কিরকম? স্পিড, লিমিটিং লেন্থ অফ দ্য ট্রেন, প্রিভেনশন ইউজ অফ দ্য heaviest type of locomotive. Prevention use of heaviest type of locomotive. একটু ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো এখন শুয়েছে, আর যদি আপনি আমাকে ইয়াতে যান সন্ধ্যা পরে আসলে আপনি আমার জিইসিতে পাবেন, আমার মনে হয় ওইটাই বেটার। আর কালকে হলেও তো হয়ে যেত, আপনি আজকে মানে আমি আগামীকালকে আমার তো এখন ক্লাস থাকবে প্রত্যেকদিন। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওকে। ওই জিসি ওয়ার্নিং বোর্ড আমার বাসায়, যেখান থেকে আমাকে নিয়ে গেছে। হ্যাঁ 6 নম্বর আর 80 নম্বর বাসা, মেডিকেল সেন্টার পাশ দিয়ে ঢুকলে তারপরে, ঠিক আছে ওকে। আচ্ছা, কার্ভেচার ট্র্যাক আমরা যে জিনিসটা বলছি যে ট্রেনে প্রথম হচ্ছে কার্ভেচারটা কি, তারপর আমরা এইটার ইফেক্টটা বোঝার চেষ্টা করি। কার্ভেচারটা হচ্ছে একটা ট্রেন স্ট্রেট যাবে না, রাইট অথবা লেফটের দিকে টার্ন নেবে, সেটাই হচ্ছে কার্ভেচার। তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো, তোমরা অনেকে টেলিভিশনে দেখছো সাইকেল রেসলিং, সাইকেল রেসটা দেখায়, ওখানে দেখো সাইকেলটা যখন রাইট টার্নিং নেয় বা লেফট টার্নিং নেয় তাহলে কি হচ্ছে, লেফট টার্নিং নেই তখন কি হচ্ছে দেখা যাচ্ছে একটা নর্মাল গ্রাউন্ড না, গ্রাউন্ডটা একটু ইনার সাইডে, লেফট টার্নিং হলে ইনার সাইডেরটা নিচে, আপার আউটার সাইডেরটা উপরের দিকে ইনক্লাইন করে থাকে, এরকম ঠিক ইনক্লাইনেশন। এই হচ্ছে প্লেন, এই হচ্ছে প্লেন, এটা লেফট টার্নিং নিলে রাস্তাটাকে এইভাবে উঠা দেয়। দিস ইজ মানে এই যে উঠে গেছে উপরে, এইটাই হচ্ছে ক্যান্ট বা এলিভেশন বলে। এই এই এটাই যখন লেফট আর রাইট হয়, এই যে উঠায় দেওয়া এটাকে কার্ভেচার বলে। যদি আমি এই উঠায় দেওয়াটা না দিই তাহলে কি হবে, স্পিড জোরে চলতে পারবে না, লিমিটিং ট্রেনের লেন্থটা লিমিটেড হতে হবে, মানে লেন্থটা এত বেশি হতে পারবে যে ট্রেনটা এই কার্ভেচার শেষ করে, মানে ট্রেনটা কার্ভেচার দিয়ে ফেললো, দিয়ে আবার সেই স্ট্রেট ট্রেনে চলে আসে, স্ট্রেট তার পিছনের অংশগুলো স্ট্রেট ট্রেনে থেকে যাওয়া, মানে ইউ শেপ ফর্ম করতে পারবে না ট্রেনের লেন্থটা। আর হেভি টাইপের ভেহিকেলস এখানে মুভ থেকে সাবধানে, মানে প্রিভেনশন না মুভ করাই ভালো। হেভি টাইপ অফ লোকোমোটিভ, লোকোমোটিভ মানে যারা গুডস ক্যারি করে সেই টাইপের গুডস ক্যারি করা ট্রেনগুলা এখান থেকে এই কার্ভেচারের উপর দিয়ে না চলা বেটার।
ইনক্রিজ মেইনটেনেন্স কস্ট, তাহলে ইনক্রিজ দ্য ট্র্যাক ফোর্স, ইনক্রিজ দ্য ওয়্যার এন্ড টিয়ার্স অফ দ্য ইকুইপমেন্ট। তার মানে কার্ভেচারে কি হচ্ছে, কার্ভেচারে দুইটা ইফেক্ট হচ্ছে। একটা হচ্ছে ইনক্রিজ দ্য ট্র্যাক ফোর্স, মানে যখন সে লেফট টার্নিং দিয়ে, খেয়াল করো, যখন তখন লেফট টার্নিং দিয়ে তখন ট্রেনটা কি করবে, যারা প্যাসেঞ্জার তারা কিন্তু ফিল করে তাদেরকে কেউ যে ধাক্কা দিচ্ছে। যখন কোনো গাড়ি লেফট টার্নিং দিয়ে বা রাইট টার্নিং দিয়ে, লেফট টার্নিং দিলে মানুষ মানে হয়ে যায় কি, বাঁ দিকে ঢুকে পড়ে, আর রাইট টার্নিং দিলে ডান দিকে ঝুঁকে পড়ে। এটা ডিউ টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। যাই হোক, এই ধরনের একটা ইফেক্ট হয় ট্রেনে। যখন এই ধরনের একটা ইফেক্ট হবে, কার্ভেচার হবে, তখন আসলে কি ঘটতেছে, রেলের চাকা আর হুইলের মধ্যে একটা ধাক্কা আসবে। ধাক্কা আসা মানে কি, ধাক্কা আসা মানে হচ্ছে রেলটা স্লিপার থেকে উঠে নিতে চেষ্টা করবে। সেই জন্য এটাকে মেনটেন্স, মানে উঠে যেন না যায় বা লুজ যেন না হয়, সেই জন্য প্রত্যেক দিনই এটা চেক করতে হবে। সেই জন্য তার মেনটেন্স কস্টটা বেড়ে যায়। আর একটা হচ্ছে, যেহেতু এটা কার্ভেচার, লেফট টার্নিং দিবে, ট্রেনের চাকা আমরা জানি একদিক দিয়ে বের হয়ে থাকে, মানে চাকাটা ফ্ল্যাট উপর দিয়ে থাকে আর একটু বেড়ে থাকে। আর যখনই লেফট টার্নিং দিয়ে, তখনই সাইডে সাইডে রেলের সাইডে কি করে, একটা ঘষা আসে। এটা হচ্ছে ইনার। কোন রেলের উপর ঘষাটা আসবে, যেটা আমরা বলি ইনার রেলের উপর। আউটার রেলের উপর ঘষাটা আসবে না, আউটার রেল রিমেনিং সেম। কখনো আউটার রেলের সাথে রেলের চাকা সাইডে যে এন্ড অফ সাইডে কোনো ইফেক্ট আসবে না, মানে ঘর্ষণ হবে না। বাট ইনার চাকায় পুরাপুরি ঘর্ষণ হবে। নর্মাল ট্র্যাকে যখন ট্রেন চলে, তখন ইনার আউটার মানে দুইটাই দুই রেলের উপর কিছুক্ষণ পরপরই একটু টাচ হতে পারে, বাট অত সিরিয়াসলি টাচ হয় না। কিন্তু যখনই লেফট টার্নিং নেবে, তখন ইনার হুইলটার সাথে রেলের একটা ঘর্ষণ, এক্সট্রা ঘর্ষণ হয়। এটা নর্মাল লেন্থে থাকে না। ইজ নট স্মুথ, এবং এটা স্মুথ হবে না। কেন স্মুথ হবে না, একটু পরে আমরা দেখব কেন স্মুথ হয় না। তারপর যে danger of collision, derailment and other form of accident is increased on curvature. এখন কোশ্চেন হচ্ছে ডেঞ্জার অফ কলিশন। কেন এই কথাটা বলছে? কলিশনটা কথা হচ্ছে যে ট্রেনে তো আসলে একটা ট্রেন যখন তার ট্র্যাক দিয়ে মুভ করে, তখন অপোজিট দিকে ট্রেন আসবে না। এটা কি কন্ট্রোল করে? এটা করে স্টেশন মাস্টার। এখন কোশ্চেন হচ্ছে ডেঞ্জার অফ কলিশন। কলিশন যদি হয়, এটা ডেঞ্জার হবে। কলিশন যদি হয়, তার মানে স্টেশন মাস্টার ভুল করে হ্যাঁ, স্টেশন মাস্টার ভুল করাতে একই ট্র্যাকে দুটো ট্রেন আসা শুরু করছে। ঠিক আছে, এখন স্ট্রেট ট্র্যাক হলে প্রথম সে বুঝবে না তার ট্র্যাকে ট্রেনটা আসতেছে কিনা, বাট সার্টেন একটা ডিস্টেন্স ক্লোজার হলেই তখন সে বুঝবে এটা সেম ট্র্যাকে। তখন দুইজনই থামার চেষ্টা করে, এবং তাতে ঘর্ষণ মানে কলিশনটা হয়, বাট অত সিরিয়াস কলিশন হয় না, মানে একটু খালি বাড়ি খাবে। আর তখনই কলিশন হয় বেশি জোরে, যেটা হচ্ছে যখন কার্ভেচার থাকে। কার্ভেচার কি হচ্ছে, কার্ভেচার থাকলে ট্রেন দিয়ে কোন ট্র্যাকে আসতেছে সে বুঝবেই না। যখন খুব ক্লোজ হয়ে যায়, মানে এত ক্লোজ হয় যে আর ব্রেক করলে স্পিড থামার কোনো স্কোপ থাকে না, তখন হাই স্পিডে ট্রেন দুটো আসি বাড়ি খায়। দ্যাট ইজ তখন তার কলিশনটা ডেঞ্জার, সেটাকে বলতেছে ডেঞ্জার হয়। ডিরেইলমেন্ট আদার ফর্ম অ্যাক্সিডেন্ট, মানে ট্রেন এই কার্ভেচারে ট্রেনটা ট্র্যাক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং অন্যান্য ধরনের অ্যাক্সিডেন্ট কার্ভেচারে বেশি হয়। কার্ভেচার শুড বি অ্যাভয়েডেড। কার্ভটা কোথায় কোথায় অ্যাভয়েড করবো, আমি কোথায় কোথায় কার্ভেচার দিতে চাবো না? ব্রিজ, টানেল, এখানে কার্ভেচার আমরা প্রোভাইড করব না। ব্রিজ সামনে থাকলে আমি কার্ভেচার দিতে চাবো না। ডিপ কাটিং, হঠাৎ খুব শার্প স্লোপ আছে মাটি, সেখানে আমি কার্ভেচার অ্যাভয়েড করার চেষ্টা করবো। কারণ কেন, কার্ভেচারে ট্রেনটা ডিরেইলমেন্ট হবে। ডিরেইলমেন্ট হলে উপর থেকে একবারে নিচে পড়ে যাবে। অ্যাক্সিডেন্ট যা না হতো তার থেকে ফাটাল অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে যাবে, কারণ অনেক বগি নিচে পড়ে যাবে। অ্যাপ্রোচ টু দ্য ব্রিজ, ব্রিজে ওঠার জন্য যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাও কার্ভেচার হতে পারবে না। কার্ভেচার দিতে চাবো না, হতে পারবে না, ঠিক না, না দেওয়াটা বেটার। স্টিপ গ্রেডিয়েন্ট, স্লোপ যদি বেশি হয় 1:100, তাহলে আমি কার্ভেচার দিতে চাবো না। স্টেশন এন্ড ইয়ার্ডে কার্ভেচার না দেওয়া বেটার। অ্যান্ড লেভেল ক্রসিং, লেভেল ক্রসিং মানে কে বলতে পারবে হোয়াট ইজ লেভেল ক্রসিং?
লেভেল ক্রসিংটা কোন কি? রোড যেদিকে আসে মানে রোড আর রোড এবং রেলের ইন্টারসেকশনটাকে লেভেল ক্রসিং বলে। রোড এবং ট্রেনের রেল লাইনের ইন্টারসেকশনকে লেভেল ক্রসিং বলে। সেইটা সেখানেও আমি কার্ভেচার দিতে চাই না, কার্ভেচারের মধ্যে রোড ক্রসিং দিব না। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এখন কার্ভেচারটা আমরা কিভাবে আমরা বলছি কার্ভেচারে ট্রেন অ্যাক্সিডেন্ট বেশি হবে, ট্রেন প্যাসেঞ্জার ডিসকমফোর্টেবল মানে আনকমফোর্টেবল ফিল করবে, সবই আমরা বললাম এতক্ষণ কার্ভেচার সম্বন্ধে। এখন কোশ্চেন হচ্ছে এই যে প্রবলেমগুলো সেগুলো কিভাবে আমরা ওভারকাম বা মিনিমাইজ করি, সেটার নাম হচ্ছে ক্যান্ট। ক্যান্ট তোমরা হাইওয়েতে শুনবে, সরি ক্যান্ট হচ্ছে রেলওয়েতে শুনবা, আর হাইওয়েতে শুনবা সুপার এলিভেশন। রেলওয়েতে শুনবা সুপার এলিভেশন। রেলওয়েতে শুনবা সুপার এলিভেশন। আচ্ছা, এখন আমরা এই সুপার, আরে বাপরে, একটা না ঢুকেতে আবার কতজন আসি দাঁড়ায় থাকে। আচ্ছা, সুপার এলিভেশন, সুপার এলিভেশনটা কি তাহলে, বা ক্যান্ট? আমি আবারও বলতেছি, তোমরা খেয়াল করো। ক্যান্টটা হচ্ছে কি? ক্যান্টটা হচ্ছে রেলের জন্য এই টার্মটা ইউজ করা হয়, হাইওয়ের জন্য ইউজ করা হয় সুপারভিশন। সুপারভিশন ক্যান্ট ইজ নাথিং বাট দ্য সেম, রিমেনিং সেম, একই জিনিস। ক্যান্ট আমরা রেলওয়েতে বলি, সুপারভিশন হাইওয়েতে বলি। এখন এই জিনিসটা কি? ক্যান্টটা হচ্ছে কি বা সুপারভিশনটা কি? সেটা হচ্ছে যখন একটা কার্ভেচার আসে তখন ট্রেনটা টার্ন নিতে চেষ্টা, লেফট টার্নিং ও রাইট টার্নিং এ যাবে। তখন লেফট টার্নিং এ গেলে ট্রেনটা কি হচ্ছে, ট্রেনটা যেটা ছোটকালে তোমরা পড়ছো আমার মনে হয়, পড়ছো মানে ডেফিনেটলি পড়ার কথা, বা দুষ্টামি করতে যে করছো, একটা পাথরের সাথে সুতা বাঁধে পাথরটা ঘোরাচ্ছ, তাহলে কি হচ্ছে, প্রথম পরে ফিল করবে পাথরটা ছেড়ে দিলে পাথরটা তোমার থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। তার মানে তুমি যখন পাথরটা ঘুরাচ্ছ সুতোটা তোমার দিকে টেনে ধরে তুমি টেনে ধরেছো, সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে পাথরটার মধ্যে। ছেড়ে দেওয়ার সাথে পাথরটা বাইরে চলে যাবে। দিস ইজ কল, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, আছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটালটা আউটার সাইড দ্য কার্ভেচার, সেন্ট্রিপেটালটা হচ্ছে প্যাটালটা হচ্ছে আউটার সাইড, আর সেন্ট্রিফিউগাল হচ্ছে ইনার সাইড। তাহলে এই দুইটা ব্যালেন্স করতে হবে। ট্রেন যখন কার্ভেচার আসে সে বাইরের দিকে ছিটকায় পড়ে যেতে যাবে, তখন তাকে ইনার সাইডে একটা ফোর্স ক্রিয়েট করায় দিতে হবে, সেটাকে আমি সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। সেন্ট্রিপেটাল ফোর্স কার্ভেচারে সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ করে কোনো মুভিং হ্যাভি স্পিড মুভিং মানে কোনো মুভিং ট্রেন বা গাড়ি চললে, এবং সেটাকে কাউন্টার করার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করতে হবে। সরি, সেন্ট্রিফিউগাল ফোর্স আউটার সাইড, সেন্ট্রিপেটাল হচ্ছে ভিতরের সাইড, ভুল বলতেছিলাম মনে হয়। সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি হয়, সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করতে হবে। সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করে কেমনে করে, যদি আমি ইনার রেল থেকে এখানে ডিফারেন্স খেয়াল করো, ডিফারেন্স হাইট বিটুইন দ্য ইনার আউটার রেল অনেক কাজ। তার মানে ইনার রেলটা থেকে আউটার রেল থেকে ইনার রেলটা উঁচা করে দিলে, হাইটটা উঁচাই দিলেই, ইনার রেল থেকে আউটার রেলটা হাইটটা উঁচা করে দিলেই সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ হয়ে যাবে। ট্রেনটা ভিতরের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করো, যেন ট্রেনটাকে তুমি ব্যাকা করে দিচ্ছ। আসলেই তাই, যে ট্রেনে একটা চাকা নিচে একটা চাকা উপরে ব্যাকা করে দিলে সেই জন্য সে সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ করে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কি, ট্রেনটা যখন চলবে তখন সে বাইরের দিকে একটা ফোর্স ডেভেলপ করবে। তার মানে আমি বাইরের দিকে যে ফোর্সটা ডেভেলপ করবে সেটাকে কাউন্টার করার জন্য সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করবো। সেন্ট্রিপেটাল ফোর্স কিভাবে তৈরি করে, ইনার রেলটা নিচে, আউটার রেলটা উপরে। এই যে উপর নিচে করব, কতটুকু উপর করব, এটা ডিপেন্ড করবে কিসের সাথে, এটা ডিপেন্ড করবে স্পিড অফ দ্য ট্রেনের সাথে। কত স্পিড ট্রেনটা আমি এখানে মুভ করাবো, যত বেশি স্পিডে ট্রেন মুভ করবো সে ইনার আউটার মধ্যে গ্যাপ তত বেশি হবে। ক্লিয়ার তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? আমি আবারও বলতেছি, তোমরা সবাই ঘুমাইতেছো মনে হয় একবারে। আমাদের আসলে তোমাদের মাঝে মাঝে দেখা উচিত তোমরা কি আসলে এখানে আসো না কোথায় চলে গেছে।
স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো। এই তোমার সবাই সাউন্ডটা আনমিউট করো তো দেখি আমি একটু কারা কারা করতেছো, তাড়াতাড়ি করো, সাউন্ডটা আনমিউট করো। Yes, sir. জি স্যার। Yes, sir. তোমাদেরকে আওয়াজ Yes, করতে পারি, sir. চুপ করে থাকা, আনমিউট Yes, করে। sir. Yes, sir. Yes, sir. 28 Yes, sir. 17 হ্যাঁ তানভীর রেহান নামে কিছু একটা 17 10 28 জি স্যার আছে। বাস 54 তাকে আনমিউট করতে বলি নাই আমি। 98 98 17 Yes, sir. আনমিউট করতেছ না কেন? 17 না 10 17 সরি 16 10 17 16 10 17 এই সবাই কথা বলবে না। Ten 16 10 16 Yes, sir. 40 47 Yes, sir. মিউট করতে বলছি না, আবার মিউট করো কি করতে? Yes sir. 47 yes sir. 74 সব মিউট করে ফেলো, সব সাউন্ড মিউট করো। আমরা যেই কথাটা এখানে আবার আমি রিপিট করতেছি একটু করে, ক্যান্ট এর সুপারভিশন, ক্যান্টটা হচ্ছে রেলওয়ের জন্য, সুপারভিশন একই জিনিস, সুপারভিশন হচ্ছে হাইওয়ের জন্য, ঠিক আছে? এখন এটা কেন আসতেছে, ক্যান্ট বা সুপারভিশন কখন আসে বা কিসের জন্য আসে, সেটা হচ্ছে যখন একটা কার্ভেচারে ট্রেন মুভ করে, ট্রেনটা বাইরের দিকে চলে যেতে চেষ্টা করবে, চলে যাবে, যেটা আমরা পাথর দিয়ে বুঝেছি, একটা পাথরের সাথে সুতা বেঁধে যদি ঘুরাও, দেখবা সুতাটা হাত থেকে ছেড়ে দিলে এই পাথরটা বাইরের দিকে চলে যায়। এইটা হচ্ছে কার্ভেচারের একটা ধর্ম। সো এইটাকে কাউন্টার ব্যালেন্স করে সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ করতে হয়। সেন্ট্রিপেটাল ফোর্সটা কি? সেন্ট্রিপেটাল ফোর্সটা কিভাবে ডেভেলপ করব, সেটা হচ্ছে আমাদের যে রেলটা আছে, রেলের ইনারটা এবং আউটারটার মধ্যে একটা ডিফারেন্স, ইনারটা নিচে আউটারটা উপরের দিকে করলে দেখো ট্রেন একটা ইনার চাকাটা নিচের দিকে, আউটার চাকাটা উপর দিকে, মানে ট্রেনটা একটু ব্যাকা করে রাখলাম, তখনই সে একটা সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ করে। এই ফোর্সটা কি, এই যে ডিফারেন্সটা, ইনার আউটার রেলের ডিফারেন্স, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করে স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনে কি স্পিডে চলবে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কি পরিমাণ ডেভেলপ করবে, সেটাকে কাউন্টার করার জন্য সেন্ট্রিপেটাল ফোর্স, সেই সেন্ট্রিপেটাল ফোর্সের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে ইনার আউটার রেলের ডিফারেন্সটা। তারপরে বলছে, তারপর দেখো এখানে সুপারভিশন বা ক্যান্ট ওয়াটার মধ্যে, সেটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে E is equal to G V square by G R. What is G? G is a gauge length. What is V? Velocity. What is R? Radius of curvature. Radius of curvature. আর G হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইকুয়েশন অফ সুপার এলিভেশন এটা হচ্ছে সুপার এলিভেশন অর ক্যান্ট G V square by G R। এটাকে যখন আমি ভিটাকে কিলোমিটার পার আওয়ারে বসাই দিব, তাহলে ক্যান্টটা হচ্ছে, এখন ক্যান্ট বলবো ই ইজ ইকুয়াল টু সেন্টিমিটার, তাহলে জি ভি স্কয়ার বাই 1.27 আর। আমার মনে হয় এই ইকুয়েশনটাই তোমাদের মনে রাখলে ভালো। আবার এখানে যে ভি আসতেছে, এই ভিটার স্পিড ইউজ ইন ইকুয়েশন ইজ ইকুইলিব্রিয়াম স্পিড। এই স্পিডটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম স্পিড। ক্লিয়ার সবার কাছে? যে যখন আমরা ইয়ার থেকে বাইর করব, কিসের থেকে? ক্যান্ট থেকে বাইর করব। ক্যান্ট ইজ নাথিং বাট দ্য ক্যান্ট বা সুপার এভালুয়েশন
এটা কিভাবে, এটা থেকে যখন ভেলোসিটি বের করব সেই ভেলোসিটির নাম দিচ্ছে ইকুইলিব্রিয়াম স্পিড। এখন এখন খেয়াল করো, আমরা বিভিন্ন রকম ট্র্যাকের জন্য বিভিন্ন রকম ইকুয়েশন, সেই জন্য তোমাদেরকে বলছি এই ইকুয়েশনটা এটা মনে রাখার দরকার নেই, তোমরা শুধু এটা মনে রাখবা, তাহলেই তোমরা পেরে যাবা। দেখো ব্রড গেজ G is equal to 1.676 মানে 67 দিয়ে এখানে ইকুয়েশনটা বের করছে। তারপর মিটার গেজ 1 বসাইছে, GM মান 1, ন্যারো গেজ 0.762 বসালে আমরা এই ইকুয়েশন করব 1.351 v স্কয়ার বাই r 0.8 v স্কয়ার বাই r 0.6 v স্কয়ার বাই r। এটা হচ্ছে ব্রড গেজ, এটা মিটার গেজ, এটা ন্যারো গেজ। তাহলে আমাদের এটা মনে রাখার দরকার নেই, এটা আমরা খালি মনে রাখবো E is equal to g v স্কয়ার বাই 1.27 r। আচ্ছা, এখন আমরা একটা দেখি ম্যাক্সিমাম সুপারএলিভেশন কোথায় কোথায় কোন দেশে ম্যাক্সিমাম সুপারএলিভেশনটা কত ব্যবহার করে থাকে। এখানে সুপার এলিভেশন আর ক্যানটা কোথায় কোথায় ব্যবহার হয়, ইউকে তে 19 সেন্টিমিটার, ই এর ভ্যালু হচ্ছে 19 ম্যাক্সিমাম, ইউএসএ 15.2 সেন্টিমিটার, বাংলাদেশে 16.5 ফর ব্রড গেজ, মিটার গেজে 10.2, ফর ন্যারো গেজ 7.6। এটা ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড ভ্যালু হিসাবে। এখন দেখো হ্যাঁ, ক্যান্ট সলিউশন, ক্যান্ট ক্যান ইজিলি, একটু আগে আমরা যে ইকুয়েশনটা বলছি খেয়াল করে একদম নিচের দিকে, E is equal to v স্কয়ার বাই g বাই gr, দ্যাট ইজ v স্কয়ার বাই g 1.27 r। এই যে ইকুয়েশনটা কিভাবে পাওয়া যাচ্ছে, এখানে এক খুব ভেরি সিম্পল একটা ইকুয়েশন। এখানে খালি একটা জিনিস মনে হয়, সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্টিং অন এ ভেহিকল থ্রু ইটস সেন্টার অফ গ্র্যাভিটি, রো ইজ ইকুয়াল টু w v স্কয়ার বাই gr। যেটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ফিজিক্সে ইকুয়েশনটা পড়ছো, সেই জন্য ইকুয়েশনটা সরাসরি আমি বসাই দিলাম। তারপর আমরা কি করতেছি, এই যে চাকাটা, এই চাকাটা হুইলটা ইয়ার দিকে কার্ভেচারে মুভ করবে। কার্ভেচারে মুভ করার সময় কন্ডিশনটা এখানে বলে দেওয়া আছে, একটা ফোর্স আপওয়ার্ড, নীলটা আপওয়ার্ড মানে সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপেটাল হচ্ছে লালটা নিচের দিকে কাজ করবে। এইটাকে এইভাবে এটাকে চিন্তা করতে হবে তোমাদেরকে, এটা কার্ভেচার কার্ভ করতেছে। তো তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন থেকে দেখো, এখানে এই নীল ভ্যালুটা কি, পি কস থিটা, যেহেতু এটা বেজে আছে, পি ভ্যালু বেজে, সো এই হাইপোটেনিউস হবে পি কস থিটা, আর এটা হচ্ছে ভার্টিক্যালি আছে, এটা হাইপোটেনিউস হবে ডব্লিউ সাইন থিটা। তাহলে এখানে আমি যদি বসাই, কেন সে তো বলছে সে যে এটাই ফিল আপ করে দিচ্ছে আমাকে, মগে মূল কোর্স এক একবার একটা করে দেবে। কোন হেডকে বলো যে ওরা এটা দিচ্ছে, ওদের থেকে লেখা নিতে বলো যা লেখার, এটা তো ওরা দিছে, কিন্তু এটা ওরা না, এটা হচ্ছে এদেরটা। তাহলে নাও আনা না, একে বলো যে ওটা না দিলে হেড সাইন করবে না, আমাকে দিচ্ছে আমি তো দিয়ে দিচ্ছি, আমি কি 10 বার করবো নাকি? ওকে ফোন করে, সরি একটু দাঁড়াও, না না দাঁড়াও, এখানে আচ্ছা, এখন এখানে দেখো, এখান থেকে যদি আমরা বাইর করি যে cos থিটা ইজ নাথিং বাট দা কি, cos হচ্ছে বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে পি, হাইপোটেনাস হচ্ছে এটা,
জি, সরি বেজ হচ্ছে জি, হাইপোটেনিউস হচ্ছে এস, জি বাই এস, আর সাইন আলফা মানে হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ই স্যার বাই, কথা শোনা যাচ্ছে না স্যার। সরি আচ্ছা এখন শুনতেছ? জি স্যার। আচ্ছা এখানে আছে, এখানে পি কস থিটা ডব্লিউ সাইন থিটা, এটা এখান থেকে খেয়াল করো, এই ইকুয়েশনটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তারপরে আসছে যে কস থিটা ইজ নাথিং বাট, এই এখন এই ট্রায়াঙ্গেলে দেখো কস থিটা হচ্ছে ভূমি মানে বেস বাই হাইপোটেনিউস জি বাই এস, আর সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ই বাই এস। তাহলে কাটাকাটি করলে ই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার জি বাই জি আর। এখন জি সেন্টার অফ গ্র্যাভিটি ভ্যালু বসে দিলে ভি স্কয়ার জি বাই 1.27, আর এখানে ভিটা কি ভিটা হচ্ছে ভেলোসিটি ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যে ক্যান্টের যে ইকুয়েশনটা একটু আগে আমরা দেখছি, এখানে সরি এখানে না, এখানে এই যে ই ইজ ইকুয়াল টু জি স্কয়ার জি ভি স্কয়ার বাই জি আর, এটা এখান থেকে পরে ই ইজ ইকুয়াল টু জি ভি স্কয়ার 1.27, এই যে ভ্যালুটা পেলাম সেটা এখানে প্রমাণ করে দেওয়া হলো, এখানে প্রমাণ করা হয়েছে। এখন আমরা যাই আরো কিছু কন্ডিশন কোড কি বলে বা ট্রেনের স্পিডে কি বলে। ট্রেন যদি কোনো কার্ভেচারের উপর মুভ করে, ব্রড গেজ মিটার গেজ তার ভেলোসিটি ম্যাক্সিমাম সে কত স্পিডে চলতে পারবে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা অ্যাকর্ডিং টু দ্য কোড বা স্ট্যান্ডার্ড ভ্যালু ইন দ্য কার্ভেচার এর কত ভেলোসিটি যাবে, 4.4 ইন্টু রুট ওভার আর মাইনাস 7t। আর হোয়াট ইজ আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর ন্যারো গেজের জন্য 3.6 রুট ওভার আর মাইনাস 6। ঠিক আছে, তারপর আসতেছে এগুলো জাস্ট, এটা একদম এটা তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, কারণ এটা অঙ্ক করার সময় এটা লাগবে। আচ্ছা, ডেজিগনেশন অফ এ কার্ভ আর ইজ ইকুয়াল টু 1719 ডিভাইড বাই থিটা, এটা আমরা কোথায় পড়ছিলাম? সার্ভেতে পড়ছি যে কার্ভেচারের আর এর ভ্যালু আর অ্যাঙ্গেল অফ থিটার সাথে কি সম্পর্ক, আর ইজ ইকুয়াল টু 1719 ডিভাইড বাই থিটা। এখন আসতেছে লেন্থ অফ কার্ভেচার। হোয়াট ইজ লেন্থ অফ কার্ভেচার? লেন্থ অফ কার্ভেচারটা যেটা তোমরা সার্ভেতে পড়ছো, এখানে আমি আবার বলতেছি, বাট ইকুয়েশনটা ডিফারেন্স। লেন্থ অফ কার্ভেচার একটা স্ট্রেট লাইন থেকে যখন ট্রেন একটা কার্ভেচারে মুভ করবে, স্ট্রেট লাইন থেকে কার্ভেচারে মুভ করবে, যদি সরাসরি স্ট্রেট লাইন থেকে কার্ভেচারে মুভ করে তখন প্যাসেঞ্জার ডিসকমফোর্টেবল মানে আনকমফোর্টেবল ফিল করবে। এই আনকমফোর্টেবিলিটি কমানোর জন্য তাহলে কি করছে, স্ট্রেট লাইন এবং কার্ভেচারের মধ্যে যে একটা লেন্থ, ট্রেনের লেন্থ আসবে সেটাকে ট্রানজিশন কার্ভ বলে, এবং সেইটা ডিফাইন করা আছে কতটুকু লেন্থ হতে পারবে, এই সেটা এখানে বলতেছে। আবার বলি ট্রানজিশন কার্ভটা কি? ট্রানজিশন কার্ভ হচ্ছে একটা স্ট্রেট ট্র্যাক থেকে একটা কার্ভেচার ট্র্যাকে যখন ট্রেনটা মুভ করবে, সরাসরি যদি স্ট্রেট থেকে কার্ভেচারে যায় তাহলে প্যাসেঞ্জারদের আনকমফোর্টেবিলিটি বেড়ে যাবে। আর যদি স্ট্রেট ট্র্যাক থেকে একটা স্ট্রেট ট্র্যাক থেকে একটা লেন্থ অফ ট্রানজিশন কার্ভে যাবে, ট্রানজিশন কার্ভ থেকে কার্ভেচারে মুভ করবে, তখন আনকমফোর্টেবিলিটিটা কমে যাবে। এখন এখানে এই যে লেন্থটা, স্ট্রেট লেন্থ এবং কার্ভেচারের মধ্যে কতটুকু লেন্থ আমরা ট্রানজিশন কার্ভ হিসেবে দিতে হবে, সেটা হচ্ছে তিনটা ওদের আছে ইকুয়েশন। 7.2 ইন্টু ক্যান্ট, আরেকটা হচ্ছে 0.073 ইন্টু ডি ইন্টু ভেলোসিটি। হোয়াট ইজ ডি? ডি হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি, আমরা এটা এখন আলোচনা করি নাই, আমরা বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ ক্যান ডেফিসিয়েন্সি ইন্টু ভি ম্যাক্স ভেলোসিটি। আরেকটা হচ্ছে 0.073, একই ইকুয়েশন, ক্যান ডেফিসিয়েন্সি জায়গায় ই ক্যান্ট ভ্যালু বসায় ভি ম্যাক্স। তার মানে আমার ট্রানজিশন কার্ভ তিনটা ভাবে করতে পারবো, তিনটা ইকুয়েশন থেকে, এবং এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমাদের জন্য সুইটেবল, মানে কমফোর্টেবিলিটি তত বেশি হবে। তিনটাই ইকুয়েশনে অ্যাপ্লাই করা যাবে, যে লেন্থটা সবচেয়ে বেশি হবে সেটাই সবচেয়ে কমফোর্টেবিলিটি বাড়বে ফর প্যাসেঞ্জার। এখন আসি অপটিমাম স্পিড। হোয়াট ইজ অপটিমাম স্পিড? ডিপেন্ডিং অনলি অন দ্য ম্যাক্সিমাম স্পিড of the first train, but factor to be considered. Acha, but also the heavier train that moves slower pace. মানে ট্রেন যখন ডিপেন্ডিং অন নট অনলি দ্য ম্যাক্সিমাম স্পিড, যখন ট্রেন ফ্যাক্টরটা কি, ট্রেন খুব জোরে চালাবে সেটা শুধু একটা ফ্যাক্টর না,
এখানে ফ্যাক্টর টু বি কনসিডার, কি ফ্যাক্টর কনসিডার করছে? ট্রেনের স্পিড, ডেফিনেটলি শুধু স্পিড না, সাথে কি বলছে অলসো ট্রেনের হ্যাভি, মানে ট্রেন কত হ্যাভি। ট্রেন যত বেশি হ্যাভি হবে গাড়ি তত স্লোতে চলবে, গাড়ি ইয়াটা স্পিডটা স্লো হয়ে যাবে। কম্প্রোমাইজ, আমরা কিভাবে কম্প্রোমাইজ করব? ফার্স্ট ট্রেন রান স্মুথলি উইদাউট কজিং ডিসকমফোর্ট টু দ্য প্যাসেঞ্জার, স্লো ট্রেন রান। দেখো কম্প্রোমাইজ কার সাথে কম্প্রোমাইজ করছি? ফার্স্ট ট্রেন আমি যদি রান করাই তাহলে আমার ট্রেনটা স্মুথলি রান করবে এবং কজিং ডিসকমফোর্ট, উইদাউট ডিসকমফোর্টটা আমার কমে যাবে। আর স্লো ট্রেন রান সেফলি উইদাউট ডিরেলমেন্ট আর ওভারটার্নিং হবে না। এখন কোশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝাতে চাচ্ছে এখানে? এখানে এটা বোঝাচ্ছে ফার্স্ট ট্রেনে তুমি যদি ডিজাইনটা করো ট্রেনে, তুমি সেই স্পিডে না যায় তাহলে কি হবে? তখন প্যাসেঞ্জার একটা ধাক্কা প্যাসেঞ্জাররা খেতে থাকবে সব সময়, সেই ধাক্কাটাকে ডিসকমফোর্টেবিলিটি বলছে, ডিসকমফোর্ট। এবং ট্রেন যদি মানে একটু জোরে চলে, তার স্পিড থেকে কম স্পিডে চলে, তাহলে সে ট্র্যাক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সেন্টিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল, সোজা কথা, ট্রেন যখন জোরে চলে বলতে বোঝাচ্ছে আমি যে জন্য ডিজাইন করছি সেন্টিপিটাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স শুড বি ইকুয়াল। যদি ইকুয়ালি চলতে পারে তাহলে প্যাসেঞ্জারদের ডিসকমফোর্ট থাকবে না, আর যদি ইকুয়ালি না চলে তাহলে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বেড়ে যাবে, প্রথম অ্যাক্সিডেন্টের বাড়বে। কিন্তু এখানে বলতেছে প্রথমে তুমি যদি 60 কিলোমিটার পার আওয়ারের জন্য ডিজাইন করা হয়ে থাকে, যদি 50 কিলোমিটার পার আওয়ারে চলে তাহলে ডিসকমফোর্টেবিলিটি আসবে, যদি 20 কিলোমিটার পার আওয়ারে তাহলে ডিরেইলমেন্ট হয়ে যাবে, মানে ট্রেনটা ট্র্যাক থেকে পড়ে যাবে। দিস ইজ দ্য ফ্যাক্টর, মানে এটি হচ্ছে মেইন কারণ যার জন্য যখনই কার্ভেচার আসবে তখন ট্রেনে এমন ভাবে ডিজাইন করা হয় যেন ট্রেনটা ওই স্পিডে যেন যায়, যে স্পিডে সে যেতে পারবে ইজিলি। স্পিড ইউজ দ্য ইকুয়েশন ইজ ইকুইলিব্রিয়াম স্পিড। আমরা যখন আচ্ছা আমি এখানে যাই, এটাতে এই যে ভেলোসিটি, ক্যান্টি থেকে ভেলোসিটি পাচ্ছি, এটাকে বলতেছে এটা না তো, এর উপরে এটাকে বলতেছে ইকুইলিব্রিয়াম স্পিড। স্পিড থেকে ইকুয়েশন থেকে যে ভেলোসিটিটা পাবো দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম স্পিড। মানে আগে বলিনি ইকুইলিব্রিয়াম স্পিড বলতে কি বুঝাচ্ছি? ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে যেটা স্পিডটা সেন্ট্রিফিউগাল এন্ড সেন্ট্রিপেটাল ফোর্স বিকাম ইকুয়াল, তখনই যে ভেলোসিটি পাবো সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্পিড। বলো কোশ্চেনটা কি? স্যার যে ডিরেলমেন্টের যে বিষয়টা বলছেন যে কার্ভে যদি স্পিডে যাওয়ার কথা সেই স্পিডে যদি না যায় তাহলে ডিরেলমেন্ট হওয়ার সুযোগ আছে, সেটা বুঝতে পারছি। কিন্তু যদি স্পিড বেশি দিতে যায় সেক্ষেত্রে যে বললেন যে সরি যদি কি বলতেছেন নেক্সট কার্ভেচার যখন বেশি থাকবে তো তাকে যে স্পিডে যাওয়ার কথা সেই স্পিড থেকে যদি কম স্পিডে যায় তাহলে সেই ক্ষেত্রে কি স্যার ডিরেলমেন্ট হওয়ার সুযোগ আছে না? ডিরেলমেন্ট হবে কেন? মানে তোমাকে আমি একটা স্পিড দিয়ে একটা এক্সাম্পল বলছিলাম যে 60 কিলোমিটার পার আওয়ারে ডিজাইন করা হয়েছে, 50 কিলোমিটার পার আওয়ারে চলে ডিসকমফোর্টেবিলিটি আসবে, ঠিক আছে? ক্লিয়ার এটা? মানে ধাক্কা খাবে, কত পরপর ধাক্কা খাবে। 50 কিলোমিটার পার আওয়ারে চলে, ডিজাইন করেছে 60 আর 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সে ধাক্কা খাবে। 40 কিলোমিটার বুঝে নাই? তুমি গাড়িতে যখন যাও, গাড়ি যখন টার্নিং লেফট রাইট টার্নিং নেই তখন তুমি একদিকে সরে যাও না? জি স্যার। এই তুমি যদি সিটে বসে থাকো তখন তোমাকে মনে হবে যে তুমি যে বাসের পাশে ধাক্কা খাচ্ছ, দ্যাট ইজ ধাক্কা খাওয়াটা বুঝাচ্ছে। তুমি দাঁড়ায় থাকলে একদিকে বেঁকা হয়ে যাবে, যেখানে কোনো বাধা নাই বলে তুমি ধাক্কা খাওয়া না, কিন্তু তুমি বেঁকা হয়ে যাবা। আর যদি সিটে বসে থাকো তাহলে পাশে বডির সাথে তুমি ধাক্কাটা খাবা, সেটাই বলতেছে। মানে তোমার বডি প্রেশার, বডির ওয়েটটা ওই বাসের উপর যায় পড়বে, এটাই বুঝাইতে যাচ্ছে ধাক্কা। এটাকে ধাক্কা মানে কেউ একটা তোমাকে ধাক্কা দিল যার জন্য তুমি সরে গেলা, সেটাই বুঝাচ্ছে। বুঝছো? স্পিডটা কত কিরকম হইলে ধাক্কাটা খাবো? যখন ইকুইলিব্রিয়াম স্পিড থেকে কম স্পিডে যাবে। ওকে। কম
কিন্তু এখন শেষ হয় নাই। আমি বলছি ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 60, 50 কিলোমিটার আর গেলে ধাক্কা খাবো 50 কিলোমিটার পার আওয়ার। আর যদি 35 কিলোমিটার পার আওয়ার চলে তাহলে ডিরেলমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ট্রেনটা ট্র্যাক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি 10 কিলোমিটার পার আওয়ারে চলতে চায় তাহলে ওভারটার্নিং হয়ে যাবে, উল্টি পড়ে যাবে। ক্লিয়ার কিনা বলো? আর যদি স্যার এমন হয় যে স্পিড আর বেশিতে যায়, 60 জন্য ডিজাইন করা হয়েছে, তাহলে মানে সেন্টিমিটার মানে তুমি 60 তুমি 80 কিলোমিটার পার হয়ে যাচ্ছ, তাহলে তেমন সেন্টিমিটার তুমি ট্রেনটা ওখানে কিন্তু ডিরেলমেন্ট হবে না, ওভারটার্নিং হয়ে যাবে আবারও বাইরের সাইডে। আগে ভিতরের সাইডে পড়বা, এবার বাইরের সাইডে চলে যাবা, ওই পাথরটার মতো। জি স্যার, যদি এমন হয় তাহলে স্পিড খুব কম হয়, বা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে উল্টে যাওয়ার সুযোগ থাকতেছে। স্পিড যদি দুইটা আছে, বলছে স্পিড যদি কম হয় তাহলে তিনটা স্টেপ আছে এখানে। প্রথম হবে তুমি ডিসকমফোর্টেবল ফিল করবা, সেকেন্ডটা হচ্ছে ডিসকমফোর্টেবল মানে ধাক্কা যেটাকে বললাম, আর সেকেন্ডটা হচ্ছে ডিরেলমেন্ট, এন্ড লাস্টেরটা হচ্ছে সবচেয়ে কম হবে ওভারটার্নিং, মানে খুব কম স্পিডে গেলে ওভারটার্নিং। আর স্পিড যদি হাই স্পিডে চলে যায়, হাই স্পিড মানে তোমার ইয়ার স্পিড থেকে গেলে স্পিডে মানে ইকুইলিব্রিয়াম স্পিড থেকে বেশি স্পিডে, অনেক বেশি স্পিডে 60 জায়গায় 80 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, তখন যে এটা ট্রেনটা বাইরে চলে যাবে, পড়ে যাবে, বাইরের সাইডে পড়বে। আগে পড়বে ভিতরের সাইডে, স্পিড কমে চললে ভিতরের সাইডে পড়বে, ট্রেনটা ব্যাখ্যা করে রাখছো সেই জন্য ভিতরের সাইডে পড়বে। আর স্পিড বেড়ে গেলে ইকুইলিব্রিয়াম স্পিড থেকে যদি বেশি হয় এটা বাইরের সাইডে চলে যাবে, বাইরে যেয়ে পড়বে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আর বাকিরা কি ঘুমাচ্ছে? কি কি বললো সে? আচ্ছা বুঝতে সে কি বলছে, তুমি কি বলছো সেটা আমি জিজ্ঞেস করে নাই। ক করে শেষ, ঘুম থেকে উঠি মানে একটা আওয়াজ করে বন্ধ করে দিছে সাউন্ডটা আবার। আচ্ছা যাও, তোমাদের কি বুঝো কে জানে। টার্ম রিলেটেড টু সুপার এলিভেশন, মানে সুপার এলিভেশন, বা এখানে আমি এখানে যদি বারবার সুপার এলিভেশন লিখছি তোমাদেরকে বারবার বলতেছি সুপার এলিভেশন ফর দ্য রেলওয়ে ইজ নাথিং বাট দ্য ক্যান্ট, একই জিনিস। টার্ম রিলেটেড টু সুপার এলিভেশন ইকুইলিব্রিয়াম ক্যান্ট কি বলছে, ইকুয়েশন থেকে যে ভ্যালুটা পাবো, একটু আগে আমরা কি বলছিলাম খেয়াল করো, এখানে ইকুয়েশন থেকে যে ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে সেই স্পিড, যখন ইকুয়েশন থেকে আমি ইকুয়েশনটা কোনটা ধরো এটা ই ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই জি আর, এখান থেকে যদি ভেলোসিটি পাই সেটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম স্পিড। ঠিক আছে, এখন যখন বলতেছে এই যে ইকুইলিব্রিয়াম ক্যান্ট হচ্ছে, এখন ইকুইলিব্রিয়াম স্পিড দিয়ে যদি তুমি ক্যান্টটা তৈরি করো তখন এটাকে ইকুইলিব্রিয়াম ক্যান্ট বলবে। ক্লিয়ার? কি বলছি বুঝছো? এখানে একটু আগে বলতেছিলাম ইকুইলিব্রিয়াম স্পিড, ইকুয়েশন থেকে যে স্পিডটা পাবো দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম স্পিড। এখন বলতেছি ইকুইলিব্রিয়াম ক্যান্ট। কেন এই কথাটা আসতেছে আবার? কারণ 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 স্যার আমরা বলো স্যার মানে বলতে ইকুইলিব্রিয়াম স্পিড বসায় যেটা পাবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ক্যান্ট। হ্যাঁ, কিন্তু এতক্ষণ ধরে কি বলছি, এতক্ষণ ধরে বলছি ইকুয়েশন থেকে যেটা পাবো সেটা ইকুইলিব্রিয়াম স্পিড বলে। তাহলে হঠাৎ করে এটা আবার আসলো কেন, ইকুইলিব্রিয়াম ক্যান্ট কেন আসছে? কে বলতে পারবো তুমি? মানে তুমি যখন একটা ট্র্যাক, এটা হচ্ছে বাস্তবতা থেকে আসে ইকুইলিব্রিয়াম ক্যান্টটা, তুমি একটা ট্র্যাক তৈরি করতে যাচ্ছ, দেখতেছো এখানে 40 কিলোমিটার পার আওয়ারে চলতেছে ট্রেন, এর বেশি স্পিডে চলবে না, তখন তুমি যে ক্যান্টটা দিতে চাবা সেটা মানে এই ট্র্যাকে কার্ভেচারে 30 কিলোমিটার পার আওয়ারে চলবে, বা 30 কিলোমিটার স্পিড বাড়ে না সাধারণত, কমা 30 বা 35 কিলোমিটার পার আওয়ারে চালাতে চাও এই স্লোপে, তখনই এটাকে বলতেছে তুমি বলবা দিস ইজ ইকুইলিব্রিয়াম স্পিড, এখান থেকে ইকুইলিব্রিয়াম ক্যান্টটা বাইর করতে হবে। ক্লিয়ার? তোমার একটা যখন তুমি এক্সিকিউশনে যাবা তখন ইকুইলিব্রিয়াম ক্যান্টের কথা আসবে, যখন তুমি অপারেশনে যাবা তখন ইকুইলিব্রিয়াম স্পিডে আসবে। জিনিসটা বুঝছো? জি স্যার। কি বলছি আমি বলো তো দেখি।
নরমালি আমরা ডিজাইন করার সময় প্রথমে আমাদের ভেলোসিটিটা প্রথমে নির্ণয় করতে হয়। হ্যাঁ, তো that is ভেলোসিটি এই যখন ভেলোসিটিতে আমি কিন্তু আমরা এক্সিকিউশন কাজটা এক্সিকিউশন করতে যাব, কথাটা খেয়াল রাখিও, কাজটা এখানে কিন্তু ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। কাজটা যখন এক্সিকিউশন করতে যাব তখন আমাকে ইকুইভ্যালেন্ট ক্যানটা বাইর করে স্পিড থেকে ক্যানটা আসতে হবে। যখন আমি অপারেশনে করব তখন আর ইকুইভ্যালেন্ট ক্যান থেকে আমি ইকুইভ্যালেন্ট স্পিড পাবো। বুঝছো? এবেগা আর একটু ক্লিয়ারলি বলছি, একটা অপারেশন একটা এক্সিকিউশন। ঠিক আছে? বুঝতে স্যার সমস্যা হচ্ছিল স্যার। বুঝতে পারো না কোন জায়গাটায়? স্যার মানে স্যার আমরা স্যার একটা সেম ইকুয়েশন মানে একটা সেম ইকুয়েশন থেকে ফার্স্টে ভি বের করতেছি, আবার ওই একই ইকুয়েশন থেকে আবার ই বের করতেছি। হ্যাঁ, আবার ই বের করতেছি। তোমাকে স্যার মানে দুইটা আননোন থাকতে গেলে তো অন্তত দুইটা ইকুয়েশন থাকা দরকার, মানে একটা ইকুয়েশন আমি থেকে। তোমাকে কি বলছি খেয়াল করো, যখন তুমি কাজটা এক্সিকিউশন করবা, কাজটা এক্সিকিউশন মানে কি, যখন রেল ট্র্যাকটা তৈরি করবা, রেল ট্র্যাক যখন তৈরি করবা তখন তুমি একটা স্পিড ধরে নিবা, দ্যাট স্পিড ইজ নন এজ ইকুইলিব্রিয়াম স্পিড। ঠিক আছে? তখন তুমি ওই ইকুইলিব্রিয়াম স্পিড থেকে একটা ক্যান তৈরি করবা, ক্যানটা ফর্ম করবা, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম ক্যান। ঠিক আছে বেকা? যখন ট্রেন লাইন এক্সিকিউশন করতেছ, যখন লাইন এক্সিকিউশন হয়ে যাবে, এখন ট্রেন অপারেশনে যাচ্ছে, তখন ইকুইলিব্রিয়াম ক্যান না, তখন তুমি বাইরে পাবা ইকুইলিব্রিয়াম স্পিড। মানে এই ক্যানটির জন্য যে স্পিডটা আসবে দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম স্পিড। এখন ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার আছে? জি স্যার। হয় না এখনো? এখনো হয় নাই? মানে স্যার স্পিড তো তাহলে স্যার ওইটাই পাবো স্যার, মানে আমরা ইনিশিয়াল স্পিড ধরেই বের করছি, এখন স্যার পাবা সেটা কথা না। শুনো, কি পাবা সেটা হচ্ছে কথা না। আমি কি বলতে যাচ্ছি এটা খেয়াল করো। আমি বলতেছি ক্যানটা ইকুইভ্যালেন্ট ক্যান কখন, যখন তুমি রেল লাইনটা বসাবা তখন ইকুইভ্যালেন্ট ক্যানটার কথাটা আসবে, যখন তুমি ট্রেনটা চালাবা তখন ইকুইভ্যালেন্ট স্পিডের কথা আসবে। দুইটাই কিন্তু একই জিনিস। এবার কে বুঝছো? জি স্যার, এবার স্যার আরেকটু ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, যখন তুমি এরকম যে আমি ট্র্যাকটা তৈরি করার আগে ইকুইলিব্রিয়াম ক্যান নিয়ে আলোচনা করতেছি, আর ট্র্যাকটা তৈরি হওয়ার পরে না, তুমি ক্যান যখন ট্র্যাকটা তৈরি করছো তখন ইকুইলিব্রিয়াম স্পিড নিয়ে আলোচনা করবা, ক্যান নিয়ে আলোচনা করবা, স্পিড থেকে তুমি ক্যানটা তৈরি করবা। হ্যাঁ হ্যাঁ বলো। বললাম ট্র্যাক তৈরি হওয়ার আগে ইকুইলিব্রিয়াম ক্যান নিয়ে আলোচনা করতেছি, আর ট্র্যাকটা তৈরি হওয়ার পরে ইকুইলিব্রিয়াম স্পিড নিয়ে আলোচনা করতেছি। ভেরি গুড। হ্যাঁ, এটাই তৈরি করার আগে আমার স্পিড, কেন স্পিডটা কি, আমি স্ট্রেট ট্র্যাক আছে, কেন ইকুইলিব্রিয়াম স্পিডের কথাটা, যে স্ট্রেট ট্র্যাকে আছে ট্রেনটা চলে 80 কিলোমিটার পার আওয়ার, তখন তুমি ওখানকার যে কার্ভেচার তুমি চাচ্ছ এখানকার স্পিড 70 হওয়া উচিত, 70 ধরে তোমার ইকুইলিব্রিয়াম ক্যানটা তৈরি করবা। ঠিক আছে? শেষ। এখন তুমি যখন তৈরি করে ফেলছো তখন তুমি যে এক্সিকিউশন করবা, এক্সিকিউশন করতে গেছো, এক্সিকিউশন করতে যা একটু পার্ট হয়েছে বা একটু চেঞ্জ আসছে, চেঞ্জে স্পিড কমে গেছে বা বেড়ে গেছে, তখন তুমি বলবা দিস ইজ দ্য রিয়েল ইকুইলিব্রিয়াম স্পিড। ওই ক্যান থেকে তুমি স্পিডটা বের করবা। ঠিক আছে? এইটাই, আর কিছু না। এখন এইটা কেন অনেকে বলতে পারে, আমি তো আগেই বলতে পারি না, এটা আগে বলা যায় না, কারণ যে এক একটা ট্র্যাকে এক ধরনের স্পিডে চলে। যখন ট্রেনটা বসে একটা ট্র্যাক তুমি যে কার্ভেচার আসবে, ট্রেনের স্পিড ছিল স্ট্রেট ট্র্যাকে 80 কিলোমিটার পার আওয়ার, তা কার্ভেচারে অটোমেটিক্যালি 70 আসবে। আর যদি ট্র্যাকে ইটসেলফ 40 কিলোমিটার পার আওয়ার চলে, কার্ভে অবশ্যই 30 কিলোমিটার বা 35 কিলোমিটার পার আওয়ারে চলবে বা 32 কিলোমিটার পার আওয়ারে চলবে। সেইটাই ওই স্ট্রেট ট্র্যাক থেকেই ইকুইলিব্রিয়াম স্পিড বের করে ঠিক রাখতে হয়, তারপরে ইকুইলিব্রিয়াম ক্যানটে চলে যেতে হবে। এটা ট্র্যাক এক্সিকিউশন হয়ে গেল। ট্র্যাক এক্সিকিউশন যখন হয়ে যাবে তখনই তারা কি করবে, তখনই আফটার এক্সিকিউশন অফ দ্য ট্র্যাক তারপরে আর কখনোই ইকুইলিব্রিয়াম ক্যান্টের কথা আসবে না, আসবে কি ইকুইলিব্রিয়াম স্পিডের কথা। এখন ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, ক্যান ডেফিসিয়েন্সি। এখন আসি আমরা ক্যান ডেফিসিয়েন্সি। এই জিনিসটা একটু পিকুলিয়ার টাইপের আছে, আমি এখানে একবার পড়ে শোনাচ্ছি কিন্তু একটু পরে এটা এক্সপ্লেন করব। occurs when it tends around a curvature speed higher than the equilibrium speed. Difference between the can at a travel speed and actual can. Maximum permissible can. Acha. Occurs when a train travels around a curve
at a speed higher than the equilibrium speed. Equilibrium speed থেকে যদি ট্রেনটা বেশি চলে সেটাকে আমরা ক্যান ডেফিসিয়েন্সির জন্য স্পিড বেশি চলবে। তারপর বলতেছে কি ডিফারেন্স বিটুইন ক্যান রিকোয়ার ট্রাভেল স্পিড এন্ড অ্যাকচুয়াল ক্যান। এখন আমি যে স্পিডে ট্রেনটা চালাতে চাচ্ছি সেই যে ট্রেনটা ক্যানটা পাবো এবং অ্যাকচুয়াল ক্যান্টের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি। এটা আমি কিন্তু এখানে যা লাগছে সেটা বলতেছি, একটু পরে বুঝাবো, একটু পরেই সেটা আসে একটু এর পরের স্লাইডে। এখানে ক্যান ডেফিসিয়েন্সি আসাতে এই কথাটা চলে আসছে। এখানে কি বলছে সোজা কথা এটা বুঝি নাও যে যেই ক্যানটা দেওয়া আছে তার থেকে বেশি স্পিডে ট্রেনটা চলবে। কিসের জন্য? ক্যান ডেফিসিয়েন্সির জন্য। ঠিক আছে, যে স্পিডে ট্রেনে ক্যানটা পাওয়া যায় অ্যাকচুয়াল ক্যান্টের মধ্যে যে ডিফারেন্সটা, তার মানে কি আমি যদি ইকুয়েশনে বসাই আমি একটা ক্যান্ট পাবো, ঠিক আছে না? এবং বলতেছে অ্যাকচুয়াল, আসলে বাস্তবে সেই স্পিডটা বাস্তবে ক্যানটা আরো কম। এই দুইটা ডিফারেন্সটাকে বলতেছে ক্যান ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? এটা কিন্তু গন্ডগোল করো না, একটু পরে ক্লিয়ার হবে। এখন তোমাদেরকে বলছে খালি একটু বুঝো ক্যান ডেফিসিয়েন্সি এমন একটা জিনিস যা ট্রেনটা, আমি ডেফিনিশনটা বলতে চাচ্ছি না কারণ একটু পরে বুঝাইতে গেলে তখন লাগবে। আচ্ছা আপাতত এটা এখানে থাকুক, আমি একটু পরে আবার আসবো না হয়। ক্যান্ট অ্যাক্সেস when a train travels around a car at a speed lower than the equivalent speed. সোজা কথা ক্যান্ট অ্যাক্সেসটা কোনটা? যখন ইকুইভ্যালেন্ট স্পিড থেকে কম স্পিডে চলবে তখন ক্যান অ্যাক্সেস, আর ইকুইভ্যালেন্ট স্পিড থেকে হাই স্পিডে চলে ক্যান ডেফিসিয়েন্সি। এই জিনিসটা আসবে। এখন দেখো পরের স্লাইডটা, সেখান থেকে আমরা আলাপ করি যখন জিনিসটা ক্লিয়ার হবে। খেয়াল করে রাখুন, এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে ছবিটা কি? ছবিটা হচ্ছে একটা মেইন ট্র্যাক, একটা ব্রাঞ্চ ট্র্যাক। খেয়াল করছো? একটা মেইন ট্র্যাকটা কি? পাথ হচ্ছে এপি এন্ড বি কিউ, পাথটা হচ্ছে এপি এন্ড বি কিউ, এটা হচ্ছে মেইন ট্র্যাক। আর ব্রাঞ্চ ট্র্যাকটা কি? ব্রাঞ্চ ট্র্যাক হচ্ছে বি কিউ আর এসি। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? বুঝি না এটা। জি স্যার বুঝছি। মানে দুইটা ট্র্যাক আছে, একই পয়েন্ট থেকে দুই ভাগে ভাগ হয়েছে, একটা লেফট ট্র্যাক একটা রাইট ট্র্যাক। লেফট ট্র্যাকটা বলছি মেইন ট্র্যাক, রাইট ট্র্যাক হচ্ছে ব্রাঞ্চ ট্র্যাক। ডেফিনেটলি একটা মেইন হলে একটা ব্রাঞ্চ হবে। এখন ক্লিয়ার এটা তো? এখন আসো, লেফট ট্র্যাক ট্রেনটা যখন যাবে তখন এ আর বি দুইটা পয়েন্টের এলিভেশনের কথা চিন্তা করো। এ উপরে হবে না বি উপরে হবে? লেফটে গেলে বি উপরে। স্যার বি উপরে হবে। লেফটে গেলে এ, আমরা শিখছি ওইভাবে, আমরা শিখছি এটা নিচে, তার মানে এটা নিচে মানে বিটা উপরে। এই তো খেয়াল করছে এখানে সবাই? একটু খেয়াল করো এই কথাটা, এখানে খুব ভালো করে খেয়াল করো। এটাই এই চ্যাপ্টারে এই জায়গাটা একটু সমস্যা। যখন দুইটা ট্র্যাক একটা পয়েন্ট থেকে ডেভিয়েট হবে, মানে একই পয়েন্ট থেকে যদি দুইটা ট্র্যাক বের হয়, একটা মেইন একটা ব্রাঞ্চ, সেই পয়েন্টের সমস্যা হচ্ছে মেইন ট্র্যাকে যখন ট্রেন চলবে তখন এ এলিভেশন, বি এলিভেশনটা উপরে, এ এলিভেশনটা নিচে। ঠিক আছে? এখন ব্রাঞ্চ ট্র্যাকে, এখন আসলে আলাদা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করি। এখন একটা ট্রেন ব্রাঞ্চ ট্র্যাকে যাবে, তখন কি হবে? এটা উপরে বিটা নিচে। এম আই রাইট? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তার মানে এই কথাটাই খেলেছে। এলিভেশন বি মেইন ট্র্যাক, দেখো মেইন ট্র্যাক মেইন লাইন বি, elevation B is higher than elevation A. Branch track elevation B is lower than elevation A. তার মানে কি? এটা একটা অবাস্তব জিনিস বলে ফেলতেছে। একই পয়েন্টে একবার এ উপরে বলতেছে, একবার এ নিচে বলতেছে। এটা তো সম্ভব না। তাহলে কি করতে হয়? তখনই এই কনসেপ্টটা আসছে আমাদের ক্যান ডেফিসিয়েন্সি। আমরা একটা ক্যান ডেফিসিয়েন্সি ইউজ করব। ক্যান ডেফিসিয়েন্সি ইউজ করব যে ট্র্যাকটা অ্যাকচুয়াল ক্যান্টের সাথে ক্যান ডেফিসিয়েন্সি প্লাস মাইনাস করা যাবে। করলে কোশ্চেন হচ্ছে করলে কি হবে? করলে ট্রেনের স্পিড অপরিবর্তিত থাকবে না, নো চেঞ্জ, ট্রেনের স্পিড চেঞ্জ হবে না। সেটাকে বলা হয় ক্যান ডেফিসিয়েন্সি। ক্লিয়ার কিনা দেখো? ক্লিয়ার? ক্যান ডেফিসিয়েন্সিটা কোনটাকে কাকে বলে? যখন কোনো একটা ট্র্যাকের ক্যানটা
ফিক্সড হয়ে গেছে, মানে প্র্যাকটিক্যাল ক্যান, এটাকে আমি প্র্যাকটিক্যালি বলি, প্র্যাকটিক্যাল ক্যানটা আছে, সেটার সাথে সাম ডেফিসিয়েন্সি, কতটুকু আমি জানি না, ডেফিসিয়েন্সি যোগ করলে ট্রেনে স্পিড, সরি হ্যাঁ, যোগ করলে ট্রেনের স্পিড ক্যানটা, সরি ভুল বলতেছি, আমি আবার বলি যে একটা প্র্যাকটিক্যালি একটা ক্যান্ট আছে মানে কি এ উপরে, এ নিচে, বি উপরে, ঠিক আছে। এখন এখানে একটা ট্রেন মুভ করবে, আমি কি করছি, বিটাকে একটু নিচে নামাই দিয়েছি, বিয়োগ করে দিছি ক্যানটা, বিয়োগ করাতে আমার ভেলোসিটি কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইজ কল, এই যে কমায় দেওয়া, এই কমায় দেওয়াটাকে বলে ক্যান ডেফিসিয়েন্সি। ক্লিয়ার কিনা? আমি মেইন ট্র্যাকে নিয়ে আলোচনা করছি, আমি বাস্তবে মেইন ট্র্যাকে পাইছি, ধরো একটা এ থেকে বি 60 mm আপ, ক্লিয়ার সবার কাছে? একটা ভেলোসিটি দিয়ে ধরছি, ভেলোসিটি কত 80 km/h, চললে এ থেকে বি 60 মিলিমিটার উপরে, মানে 60 সেন্টিমিটার উপরে আছে, ঠিক আছে সবার? এখন আমি বলতেছি যে আমি এখান থেকে 7.5 সেন্টিমিটার আমি কমাই দিলে কত হবে? ক্যানটা 52.5 সেন্টিমিটার, ঠিক আছে না? বি ইজ 52.5 সেন্টিমিটার আপার দেন এ। তাতে এখন এই ক্যানটা বসালে স্পিডে কোনো পরিবর্তন হবে না। এই যে ক্যানটা বসাইছি, যে সেই ডেফিসিয়েন্সি কমায় দেওয়ার জন্য, এইটাকে বলা হয় ক্যান ডেফিসিয়েন্সি। ক্যান ডেফিসিয়েন্সির জন্য স্পিডে কোনো পরিবর্তন ঘটবে না, দ্যাট ইজ কল ক্যান ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। পরিবর্তনটা কেন হবে না? হ্যাঁ, এইটাই তো ক্যান ডেফিসিয়েন্সি ডেফিনিশন, এইটাই তোমাকে বলে দিচ্ছি যে হ্যাঁ, তুমি যখন না স্পিডে পরিবর্তন হবে না মানে কি, স্পিড আনহ্যাম্পার, ওই স্পিডে চলতে পারবা। আর পরিবর্তন হবে না মানে ট্রেন তুমি চালাচ্ছ সেটা না, তুমি ডিজাইন করছো ধরো 60 km/h জন্য, তুমি একটা ক্যান পাইছো, সেই ক্যান থেকে কিছু পরিমাণ তুমি কমাই দিছো, বিকজ তোমার আরেকটা ব্রাঞ্চ ট্র্যাক আছে, সেখানে তো উল্টা, বিটা উপরে থাকতে হবে, বিটা কি নিচে নামাই দিতে হবে, ঠিক আছে? মেইন ট্র্যাকে বিটা উপরে, এখন তুমি কি করছো, মেইন ট্র্যাকে ট্রেন চালাচ্ছ, ডিজাইন করে একটা এলিভেশনে পাইছো, আমি কিছু দূর কমাই দিয়ে বলতেছি এই যে কমাই দিব, শর্ত একটা, কি শর্ত? যে আমার ট্রেনের স্পিড কমবে না, মানে আমি যে ডিজাইন করছি 60 km/h, সেই 60 km/h চলবে, যদিও আমি এখানে একটু কমাই দিলাম, ক্যানটা আসলে বাস্তবে যা থাকার কথা তার থেকে কমাই দিছি, এই কমাই দেওয়াটাকেই বলা হয় ক্যান ডেফিসিয়েন্সি। যখনই বলবে ক্যান ডেফিসিয়েন্সি, বুঝতে হবে যে স্পিডে কোনো পরিবর্তন হবে না কমে যাওয়ার পরও ক্যানটা, ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার। আমরা স্যার ক্যান্টের যে ইকুয়েশন পাইছি ইজ ইকুয়াল টু জিভি স্কয়ার ডিভাইড বাই 1.27 আর, এখানে দেখতেছি স্যার মানে ইর ভ্যালুটা যদি কমে তাহলে স্যার ভির ভ্যালুটাও কমবে, তো স্যার মানে আমরা ক্যানটা কমায় দিলাম, মানে স্যার মানে মেইন রিজনটা কি যে আসলে ভেলোসিটিটা ঠিক থাকতেছে, কজ ইকুয়েশন থেকে তো একটা স্পেশাল টার্ম এন্ড টার্মিনোলজি ইউজ করছে, যার পরিপ্রেক্ষিতে এরা বলতে মানে এই থিওরিতে বলতে চাচ্ছে যে যদি নাকি আমি এই যে তুমি যে ইকুয়েশনটার কথা বলছো, এটাকে সেই জন্য আমরা বলি ইকুইলিব্রিয়াম স্পিড অথবা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ভেলোসিটি, ওইটাকে বলা হয় থিওরিটিক্যাল ভেলোসিটি, থিওরিতে যে ভেলোসিটি পাচ্ছ থিওরিটিক্যাল ভেলোসিটি। এখন যখন আমি ক্যানটা একটু কমাই দিলাম তখন প্র্যাকটিক্যাল ভেলোসিটি চলে আসবে, ক্যানটা কমে দেওয়ার পরে এখন কি করবা, সাপোজ ধরো তুমি ক্যান কমাই দিলা 5 সেন্টিমিটার, তাহলে কি হবে, 5 সেন্টিমিটার ভেলোসিটি ওই ইকুয়েশনে বসালে তোমার কি হবে, স্পিড কমে যাবে না? তুমি তো কোন স্পিডে ডিজাইন করছো তুমি জানো না। সাপোজ তোমাকে আমি বলছি ক্যান ডেফিসিয়েন্সি অ্যাপ্লাই করার পর তার স্পিড কত বাইর করো, তখন তুমি কিভাবে বাইর করবা? স্যার ওই মেইন ইকুয়েশনে যতটুকু কমাইছি ইর ভ্যালুটা আসলে ততটুকু বসাবো, তখন ভির ভ্যালুটা বের করব। ততটুকু বসাবো না, আমার এখন যতটুকু প্র্যাকটিক্যালি যত আছে তার সাথে ক্যান ডেফিসিয়েন্সিটা যোগ করে ইর ভ্যালুটা পাবা, তখন ইর ভ্যালু সেখানে বসায় ভেলোসিটি যে পাবা, দ্যাট ইজ কল তোমার রিয়েল ভেলোসিটি মানে থিওরিটিক্যাল ভেলোসিটি।
সেই স্পিডে ট্রেন চলতে পারবে। জিনিসটা এটা না, তোমাকে একটা ক্যান্ট আমি বলে দিছি, বলছি যে এখন তুমি এখন ক্যান্ট এফিসিয়েন্সি অ্যাপ্লাই করে ট্রেনটা কত স্পিডে চলতে পারবে, তখন তুমি কি করবা, তুমি জানো, তুমি অ্যাজ পার ডেফিনিশন তুমি জানো কি যেই এলিভেশন থাকুক না ট্রেনটা, এলিভেশন থাকুক না কেন, তার সাথে আমি ক্যান্ট এফিসিয়েন্সি যোগ করে দিয়ে আমি একটা ভেলোসিটি পাবো, দ্যাট ইজ সেটাই হচ্ছে আমার হাই স্পিড অফ ট্রেন, ট্রেন ওই স্পিডে চলতে পারবে। বুঝো না এখনো? জি স্যার বুঝতে আবার পারছি। বলি, মানে ক্যান্ট এটা কিন্তু ওই প্র্যাকটিক্যালের সাথে ওই ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে একটা টার্ম তোমাদেরকে এক্সারসাইজ করতে দিছে বিকজ অফ এই ধরনের কন্ডিশনের জন্য মেইন এন্ড ব্রাঞ্চ ট্র্যাক যখন একই পয়েন্ট থেকে যায় তখন আমরা বলতেছি ক্যান ডেফিসিয়েন্সি অ্যাপ্লাই করে স্পিড অপরিবর্তিত রাখতে পারবো। আসলে কথাটা তা না, স্পিড অপরিবর্তিত রাখতে পারবো কখন, অপরিবর্তিত রাখতে হবে ক্যানটা উঠানামা করার পরিপ্রেক্ষিতে, সেই জন্য অপরিবর্তিত। আর যদি ক্যানটা থিওরিটিক্যাল ক্যান দিয়ে মানে তোমার একটা প্র্যাকটিক্যাল ক্যান দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, ক্যান ডেফিসিয়েন্সি যোগ করে স্পিড বাড়াই স্পিড বেশি পাবা, সেটাই হচ্ছে বাস্তবটা। ক্লিয়ার কিনা? ফর এক্সাম্পল আমি এখন এখানে আবার বলি, মেইন ট্র্যাকে 50 কিলোমিটার পার আওয়ারে চলছে, এখন এখানে যাচ্ছে বি ইজ হায়ার দেন এ, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে এটা? জি স্যার। কি ব্যাপার? জি স্যার। ঠিক আছে না? 50 কিলোমিটার পার আওয়ারে মেইন ট্র্যাকে যাবে, বি ইজ হায়ার, এলিভেশন বি ইজ হায়ার দেন এ। আমি কি করছি, একটু কমাই দিলাম, এলিভেশনটা কমাই দিলাম, কমাই দিয়ে বলতেছি ঠিক আছে এখন আমি মেইন ট্র্যাকে 60 কিলোমিটার পার আওয়ারে যে চলবে, আমি এখন পাবো কেমনি করে 60? আমি তো বাস্তবে ক্যানটা একটু নামাই দিছি যতটুকু হওয়া উচিত ছিল। এখন তোমাকে আবার ভাই করতে বলে তখন তুমি বলে যে বাস্তব, সো এটাকে আমি ক্যান ডেফিসিয়েন্সির সাথে যোগ করি, যোগ করলে দেখবা আবার 60 ইকুয়েশনে বসালে পাবা 60 কিলোমিটার পার আওয়ার। প্রথমে এটা ক্লিয়ার হয়ে গেল? জি স্যার। ঠিক আছে না? হ্যাঁ, এবার আসো ব্রাঞ্চ ট্র্যাক। ব্রাঞ্চ ট্র্যাকে কি হচ্ছে, এবারে দেখো তুমি বি ইজ স্টিল হায়ার দেন এ, ব্রাঞ্চ ট্র্যাকে কি হবে, এ হায়ার দেন বি হওয়া উচিত, তাহলে এখন বি ইজ হায়ার দেন এ, তার মানে এই স্লোপটাকে কিভাবে ডিফাইন করব, ডেফিসিয়েন্সি আমি কি বুঝতেছি না? করে দিব, আমি বলছি কোনটা বিয়োগ করে দেবা? বলছে কি প্র্যাকটিক্যালি বসাই দিছি, তাহলে স্টিল দেখা যাচ্ছে বি ইজ হায়ার দেন এ, ঠিক আছে না? বি ইজ হায়ার দেন এ। এখন ব্রাঞ্চটাকে এই এলিভেশনটাকে এই স্লোপ এটাকে কিভাবে ডিফাইন করবা? আমার তো ব্রাঞ্চটাকে এ ইজ হায়ার দেন বি হওয়া উচিত, কিন্তু এখন বলতেছে বি ইজ হায়ার দেন এ। ব্রাঞ্চটাকে এসে আমি কি বলবো? আমি বলবো দ্যার ইজ নেগেটিভ ক্যান্ট। ইজ ইট রাইট? আমি কি ঠিক বলছি? নেগেটিভ ক্যান্ট হয়ে গেছে। বি ইজ হায়ার দেন, অন্তত এ আর বি সমান হলো একটা জিরো লেভেল, এখন বলছে বিটা হায়ার, আমার কথা ছিল বিটা লোয়ারে হওয়ার কথা ছিল, সো আমি বি কে মাইনাস চিহ্ন দিয়ে বলবো এখানে নেগেটিভ ক্যান্ট হয়ে বসে আছে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এখন এই নেগেটিভ ক্যান্টের সাথে তুমি বলছি ক্যান্ট এফিসিয়েন্সি যোগ করো, যোগ করার পর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে বলবো ট্রেন চলবে, আর যদি স্টিল নেগেটিভ ভ্যালু থাকে ব্রাঞ্চটাকে ট্রেন চলবে না। ক্লিয়ার হচ্ছে কিনা? আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে, যে কথাগুলো আমি বলছি এখানে লেখা আছে। কথাগুলো যদি স্যার একটু ডাটা দিয়ে বুঝাইতেন ভালো হতো স্যার। হ্যাঁ, অঙ্ক করাবো, এত তাড়াতাড়ি ইয়ে করো না, আমি আস্তে আস্তে যাচ্ছি। ব্রেনটাকে শার্প করো, মানে একটু এক্সারসাইজ করাও, তাহলে না অঙ্ক করলে সাথে সাথে ধরে ফেলবা, না হলে সেখানে যে আবার 1000টা কোশ্চেন আসবে। স্যার লাস্ট লাইনটা স্যার আরেকবার বলবেন। হ্যাঁ, আমি আবার লাইনটা বলি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, চশমা খুলে ফেলছি। আচ্ছা আচ্ছা ঠিক না, এটা না, আর ঠিক আছে। এখানে আমরা কি বলতেছিলাম, এই কথাটা এখানে এই জায়গাটা যাচ্ছি, দেখো আবার যেই কথাটা বলছি আপাতত থাক, এগুলা আবার তোমার পরে আসলে বুঝবো। ম্যাক্সিমাম পারমিসিবল ক্যান ডেফিসিয়েন্সি 7.6, ব্রড গেজ
5.11 মিটার গেজ, 3.84 ন্যারো গেজ। তার মানে আমি ব্রড গেজে 7.6 সেন্টিমিটার আমি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, তাতে ট্রেনের স্পিড অপরিবর্তিত থাকবে। মিটার গেজের জন্য 5.1, ন্যারো গেজের জন্য 3.8। এইটা হচ্ছে ওই ক্যান ডেফিসিয়েন্সি ভ্যালুটা, ঠিক আছে? স্যার এখানে একটু এখন আমি আবার মানে আগে সরি আমি বললাম, আপনি যে বললেন ক্যান ডেফিসিয়েন্সির কথাটা, সেটা স্যার থিওরিতে বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিক্যালি কেন সম্ভব হচ্ছে এই জিনিসটা এখনো বুঝিনি। থিওরিতে বুঝতে পারতেছি যে এটা যোগ করতে হবে বা কাহিনীটা যোগ করতে হবে মানে কি, তার মানে এখানে বলতেছে একটা টার্ম নিয়ে আসছে, টার্মের নাম দিয়েছে ক্যান ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে কমায় দাও, ক্যানটা কমায় দাও, ক্যানটা কমায় দেয়। ডেফিনিশন বলতেছে কি, তোমাকে এইটা খেয়াল করো, ডেফিনিশন বলতেছে ক্যানটা কমে গেলে স্পিড পরিবর্তন হবে না, স্পিড অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? অপরিবর্তিত থাকবে মানে কি, আগে 60 কিলোমিটার পার আওয়ারের জন্য যে ক্যানটা পেয়েছো, এখন ক্যানটা একটু কমাই দিচ্ছ, তা তো 60 কিলোমিটার পার আওয়ারের ট্রেন চলবে। এটা কিন্তু ইকুয়েশন থেকে আর পাবা না, এখন অন্য থিওরি, ঠিক আছে না? তার মানে কি, তার মানে এখানে একটা ক্যান্ট আমি কমাই দিছি, কি পরিমাণ কমেছে সেইটাকেই বলতেছে ক্যান ডেফিসিয়েন্সি। অতটুকু কমাই দেওয়ার পরে স্পিড পরিবর্তন হবে না। এখন কমাই দিছি মানে কি, কমাই দিছি দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু। প্র্যাকটিক্যালি আমি নিচেরটাই বসে রাখছি। আমি যখন এটা স্পিড পাবো বাইর করতে যাব, এইটার সাথে ক্যানটা যোগ করে আমি স্পিডটা বাইর করব। ক্লিয়ার? কথা আছে। আর এখন দরকার নেই, আমি একটু আবার যেতে চাই। আমি এখানে জাস্ট ভ্যালুগুলোর জন্য এখানে আসলাম, আবার এখানে এক্সপ্লেইন করি। আমি কিন্তু অঙ্কতে যাব, সো দ্যাট তারপর আবার দরকার হলে আমি ঘুরে আসবো, সো দ্যাট আমাদের জন্য প্রবলেমটা না থাকে। প্রথম কি বলছি যে পারলে তোমরা একটা কাগজে একটু লিখে ফেলো, একটা কাগজ কলম নাও, নিয়ে লিখে ফেলো, তাহলে দেখবা কিছুটা ইজি হবে। প্রথম সবাই কাগজ কলম নাও তো, নিশ্চয়? এই 50, আরে 50 কে আমি দেখাই, তুমি কাগজ কলম নিশ্চয় দেখাও তো আমাকে, অন করে দেখাও। আবার কি অন করে দেখাবা? হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দাও তোমারটা। এই সবাই নিশ্চয় তো? আমি একজনকে জিজ্ঞেস করছি, তারটা সাকসেস আসছে, তো আমি ধরে 100% সাকসেস জি আমার। স্যার হ্যাঁ নিয়েছি স্যার কাগজ। আচ্ছা, ভেরি গুড। শোনো, এখন আমি একটু বলি, তোমরা খেলা। তুমি প্রথম লেখো মেইন লাইন বা মেইন ট্র্যাক, হোয়াট এভার মেবি, লিখছো? লিখে রাখছো, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এখন আমি কি বলতেছি খেয়াল করো, আমি বলতেছি যে মেইন লাইনে একটা ট্রেন চলবে, ট্রেনে কোন স্পিডে চলবে? ইকুয়েশন লিখে রাখো, ইকুয়েশন লেখো, ইকুয়েশন থেকে ভেলোসিটি পাবা, এই স্পিডে ট্রেনটা চলতেছে, ঠিক আছে? লেখছো? জি স্যার। হ্যাঁ, এখানে একটু লেখা রাখো, ই হচ্ছে থিওরিটিক্যাল ই, আর ভি হচ্ছে ভেলোসিটি। ই হচ্ছে থিওরিটিক্যাল ই, ইটা হচ্ছে থিওরিটিক্যাল ই বলছি, আর ভি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? এখন সবাই খেয়াল করো, আমি বলছি আমার কাছে একটা জাদুর জিনিস আছে, সেটার নাম হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি। আমার যে ক্যানটা আছে থিওরিটিক্যাল ক্যান, সেখান থেকে ক্যান ডেফিসিয়েন্সি বিয়োগ করব। ই থিওরিটিক্যাল ফর মেইন, ঠিক আছে? ইউ থিওরিটিক্যাল ফর মেইন মাইনাস ক্যান ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এখানে ট্রেনের স্পিড কত বাইট করতে পারবে না, কোথায়? বাইটটা আগেই করে রাখছো, থিওরিটিক্যাল ই থেকে ভেলোসিটি বের করছো, ওই স্পিডে ট্রেন চলবে। ক্লিয়ার কিনা এবার বলো? ক্লিয়ার? জি স্যার, মানে স্যার আমরা প্র্যাকটিক্যালে স্যার যে ইটা বের করছি তার থেকে ক্যান ডেফিসিয়েন্সি বিয়োগ করেই আসলে ওই ক্যানটা দিব, বাট যখন ভেলোসিটি বের করব তখন ওই ক্যান ডেফিসিয়েন্সিটা যোগ করে দিব। হ্যাঁ, ক্যান্ডিডেট যোগের ভেলোসিটি। তার মানে আমি কি বলছি এখানে, খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। আমি প্রথম বলছি যে ইকুয়েশন লিখছো, ইকুয়েশনে দুইটা ভ্যালু আছে, একটা ই, একটা হচ্ছে ভি। ইটা হচ্ছে থিওরিটিক্যাল ই, ভি হচ্ছে ভেলোসিটি, প্র্যাকটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে? তারপর ই থিওরিটিক্যাল থেকে আমি ক্যান ডেফিসিয়েন্সি বিয়োগ করলাম, বিয়োগ করে যাওয়াতে আমার এখন এই যে ক্যান ডেফিসিয়েন্সি বিয়োগ করছে এটাকে বলবো ই প্র্যাকটিক্যাল, এটা আমি অ্যাপ্লাই করছি ফিল্ডে, ঠিক আছে? ভেলোসিটি কত? ভেলোসিটি কিন্তু
আগে যেটা বাইর করছি না সেটাই। ক্লিয়ার সবার কাছে? এই ট্র্যাকটা বুঝছো কিনা, এই লাইনটা, এই কথাগুলো আবার বুঝছো কিনা বলো আগে। জি স্যার বুঝতে পারছি। এখানে দুইটা জিনিস ঘটছে, এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ই ভ্যালু বের করা, আর একটা হচ্ছে ভেলোসিটি বের করা। ভেলোসিটি বের করতে হলে কি করতে হবে তোমাদেরকে, তুমি একজন উত্তরও দিয়ে ফেলছিল, আমি আবার রিপিট করি যে প্র্যাকটিক্যাল যে ক্যানটা পাইছি সেটার সাথে ক্যান ডেফিসিয়েন্সি যোগ করে ইকুয়েশনে বসায় ভেলোসিটি পাবো। এই কথাটা লিখে রাখো পাশে দিয়ে, ঠিক আছে? আমি এখানে দুইটা স্টেপ লিখতেছি। একটা স্টেপ হচ্ছে আমি ভেলোসিটি কিভাবে পাবো, ঠিক আছে? সেটা কিভাবে পাবো বলছি যে প্র্যাকটিক্যাল এর সাথে ক্যান ডেফিসিয়েন্সি যোগ করে আমি ভেলোসিটি পাবো। ক্লিয়ার? আর যদি আমি জিজ্ঞেস করি প্র্যাকটিক্যাল ক্যানটা কিভাবে পাবো, প্র্যাকটিক্যাল ক্যানটা কিভাবে পাবো, আমরা বলবো ইকুয়েশন ভেলোসিটি থেকে প্র্যাকটিক্যালটা ভেলোসিটিটা ইকুয়েশনে বসায়া থিওরিটিক্যাল ক্যান পাবো, সে থেকে ক্যান ডেফিসিয়েন্সি বিয়োগ করে দেব। ক্লিয়ার কিনা সবার কাছে বলো এবার, সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। কে বুঝো নাই বলো, যে বুঝছো তাড়াতাড়ি শুনি, আমার কি লাভ। কে বুঝো নাই? হ্যাঁ, আরে বাবা আর কারো আওয়াজই শুনে, সবাই বুঝে ফেলছে। পরীক্ষা তো আন্ডা বাবা, অঙ্ক দিলে এই অঙ্ক আমি দিবই, যাও। কোন পরীক্ষা দিব সেটা আমি জানি না, পরীক্ষা অঙ্ক দিব, তখন পারবা তো? জিনিসটা খুব সিম্পল, কিন্তু তারপর তোমরা পরীক্ষা ভুল করো আমি জানি। 60% হয়তো বা কষ্ট মষ্ট করে পারবে, 40% ভুল থাকবে। তাও 60 মধ্যে 30% হবে পারফেক্ট, আর 30% কিছু ভুল টুল নিয়ে পারফেক্ট। ঠিক আছে, এটা শেষ। এবার লেখো ব্রাঞ্চ ট্র্যাক। ব্রাঞ্চ ট্র্যাক লিখছো, ব্রাঞ্চ লাইন অথবা ট্র্যাক, হোয়াট এভার মে বি, লিখছো? কি ব্যাপার, লিখতে এতক্ষণ লাগে? ব্রাঞ্চ লাইন। এখন এখানে স্টার্ট হবে কোত্থেকে? এখানে স্টার্ট হবে, যদি আমি মেইন ট্র্যাক থেকে শুরু করি, এখানে স্টার্ট হবে প্র্যাকটিক্যাল ক্যান্ট দিয়ে, ঠিক আছে না? ওখানে প্র্যাকটিক্যাল ক্যান্ট বের করে ফেলছি, এখন প্র্যাকটিক্যাল ক্যান্ট দিয়ে এখানে শুরু। প্র্যাকটিক্যাল ক্যান্ট আছে, এখন আমি তাহলে ভেলোসিটি বের করব, ঠিক আছে? বের করবো প্র্যাকটিক্যাল ক্যান্ট থেকে। আমি প্র্যাকটিক্যাল ক্যান্টটা কি হিসেবে আসছে এখানে, প্র্যাকটিক্যালটা কি হিসেবে আছে, এটা নেগেটিভ ক্যান্ট হিসেবে আছে, রাইট? নেগেটিভ ক্যান্ট হিসেবে আছে, নেগেটিভ। কারণ আগের মেইন ট্র্যাকে দেখা যাবে বি ইজ আপার, বি এলিভেশন বি ইজ গ্রেটার দেন এলিভেশন এ, সো এলিভেশন বিটা উপরে। এখন ব্রাঞ্চ ট্র্যাকে আসলে বিটা উপরে আছে, আসলে থাকার কথা এটা উপরে, সো এটাকে আমরা নেগেটিভ ক্যান্ট বলি, দ্যাট ইজ নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভের সাথে কি করব, প্লাস ক্যান ডেফিসিয়েন্সি, প্লাস ক্যান ডেফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট, কত? ইজ ইকুয়াল টু কত? ই থিওরিটিক্যাল, ক্যান্ট প্রোভাইড থিওরিটিক্যাল। না, ক্যান না, তোমাকে এখানে থিওরিটিক্যাল বললে হবে না, ক্যান থিওরিটিক্যাল ফর ব্রাঞ্চ ট্র্যাক বলতো, ব্রাঞ্চ ট্র্যাক বলতেই হবে, ঠিক আছে? এটা তো হলো না। আমি বলছি বিয়োগফল কত, তুমি আমাকে এটার ব্যাখ্যাটা বললো, ব্যাখ্যা আমি জানি না, বিয়োগফল কত? প্র্যাকটিক্যাল ক্যান্ট মাইনাস ক্যান ডেফিসিয়েন্সি প্লাস ক্যান ডেফিসিয়েন্সি মাইনাস প্র্যাকটিক্যাল ক্যান্ট প্লাস ক্যান ডেফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট, কত? জানো না কত? তোমরা তাহলে বুঝতেছই না আমার মতে। হ্যাঁ, এটা কি হতে পারে বলো? থিওরিটিক্যাল ফার্স্টে যেটা বের করছি স্যার সেটাই তো হবে। কেন? পজিটিভ স্যার, এটা তো নেগেটিভ হলো। আগেতে কি ছিল? ধরো তোমরা না কোথা থেকে কোথায় চলে যাও, মাথা এখনো ঢুকতেছে না। প্রথম লাইনে কি ছিল? মেইন ট্র্যাক না? খেয়াল করো, তোমরা আবার খেয়াল করো, একটু মাথায় খেয়াল করো। মেইন ট্র্যাকে একটা আমি ভেলোসিটি থেকে একটা ক্যান্ট পেয়েছি, সেই ক্যান্টটা বলছি থিওরিটিক্যাল ক্যান্ট ফর মেইন ট্র্যাক, ETM, ই থিওরিটিক্যাল ক্যান্ট ফর মেইন ট্র্যাক, ঠিক আছে? এখান থেকে ক্যান ডেফিসিয়েন্সিটা বাদ দিয়ে দিছি,
বাদ দিয়ে বলছি ই প্র্যাকটিক্যাল মেইন ট্র্যাক এম, ই প্র্যাকটিক্যাল এম মেইন ট্র্যাকের জন্য প্র্যাকটিক্যাল ভ্যালু। এই ভ্যালুটা যখন ব্রাঞ্চ ট্র্যাকে আসবে তখন কি হবে, এটা যদি পজিটিভ, যেহেতু এখানে নেগেটিভ লেখি নেই পজিটিভ, তাহলে এটা হবে মাইনাস ই, আমি এখন লেখো এইভাবে, ই প্র্যাকটিক্যাল ব্রাঞ্চ ট্র্যাক ইজ ইকুয়াল টু মাইনাস ই প্র্যাকটিক্যাল মেইন ট্র্যাক এম। ঠিক আছে, ওটা পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, কি ব্যাপার সবাই চুপ করে গেছে? সেম ভ্যালু মাইনাস দিয়ে বসাবো। হ্যাঁ মাইনাস হয়ে যাবে, সেম ভ্যালু বাট ইট ইজ নেগেটিভ, কারণ এই মেইন ট্র্যাকে বিটা উপরে থাকবে, উপরেই আছে, যা আছে ঠিক আছে। আর ব্রাঞ্চ থেকে বিটা থাকার কথা নিচে আছে উপরে, তার মানে আমার এখানে নেগেটিভ ক্যানটা আমি অ্যাপ্লাই করে বসে আছি। এখন এখান থেকে এখন ক্লিয়ার কেন এটা মাইনাস হলো, ঠিক আছে না? এখন মাইনাস ক্যান থেকে তুমি ই ডিফিসিয়েন্সি যোগ করো, যোগ করলে কি হতে পারে, হতে পারে প্লাস, হতে পারে জিরো, হতে পারে নেগেটিভ। আমি কি বিয়োগফলটা বলছি? তোমাদের কাছ থেকে এটাই আমি জানতে চাচ্ছিলাম কি হতে পারে বিয়োগ করলে। মাইনাস ই থিওরিটিক্যাল প্লাস ই ক্যান ডেফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু প্লাস হতে পারে, যদি ক্যান ডেফিসিয়েন্সি থেকে ভ্যালুটা ওইটা ই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সরি ই প্র্যাকটিক্যাল ভ্যালুটা কম হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর যদি ই প্র্যাকটিক্যাল ভ্যালুটা বেশি হয় তাহলে হয়ে যাবে নেগেটিভ, আর যদি সমান হয় তাহলে হবে জিরো। এখন কোশ্চেন হচ্ছে যদি এটা প্লাস হয়, প্লাস চিহ্ন পজিটিভ চিহ্ন আসছে, তাহলে কি হবে? তাহলে কি হবে, ট্রেনটা চলবে, তখন তুমি ইকুয়েশনে বসায় ভেলোসিটি পেয়ে যাবা। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো যে এখন তুমি ই প্র্যাকটিক্যাল ভ্যালু পেয়ে গেছি, ই ভ্যালুটা যদি পজিটিভ হয় প্লাস হয় তাহলে আমি ইকুয়েশনে বসাই ইকুয়েশন ভেলোসিটি পাবো, সেই ভেলোসিটি পাওয়া মানে হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে ট্রেন চলবে। আর যদি জিরো হয় তাহলে ব্রাঞ্চ থেকে ট্রেন চলবে না, বাট ট্রেন ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে একটু ধাক্কা খাইলেই চলবে, একটু ধাক্কা খাইলে স্টিল এই 010। আচ্ছা একে ঢুকায় আগে 01 1701 তোমাকে তো আমি ঢুকাইলাম, অ্যাডমিট করলাম, তুমি কই? নাকি ঢুকো নাই? আমি কোশ্চেন করবো না, তার সাথে আবার আউট হয়ে গেছো, দেখি খুঁজেই পাবো না এখন তাকে, তাই পাইলাম না। দেখি তো কয়জন ঢুকছে, 154। আচ্ছা যাক বাদ দাও, ওকে নিয়ে আর সময় নষ্ট করে লাভ নাই। তাহলে কি হলো, এখন আমরা কি করলাম যে নেগেটিভ যে প্র্যাকটিক্যাল ভ্যালুটা আসছে ফর ব্রাঞ্চ ট্র্যাক সেটার সাথে ই থিওরিটিক্যাল যোগ করাতে যদি পজিটিভ আসে তাহলে ট্রেন চলবে, যদি জিরো আসে ট্রেনের মানে চলবে না, বাট ইন ইকুইলিব্রিয়াম স্টেট, মানে একটু ধাক্কা খালি চলা শুরু করবে। ঠিক আছে, আর যদি নেগেটিভ হয় ব্রাঞ্চ থেকে ট্রেন চলবে না। ক্লিয়ার সবার কাছে? এখন একটা অঙ্ক দেখো, দেখি কতটুকু তোমরা লাগবে বলতেন যে আপনি বললেন না ই প্র্যাকটিক্যাল ব্রাঞ্চ লাইন, এটা সমান কি মাইনাস নেগেটিভ ক্যান, এটা প্লাস, হ্যাঁ মাইনাস নেগেটিভ ক্যান কেন বলতেছো? মাইনাস ই টি এম মেইন ট্র্যাকে যে ইটিএম টা পাইছো, ইটিএম যেটা সরি ইটি না ইপিএম প্র্যাকটিক্যাল ভ্যালু, ই প্র্যাকটিক্যাল ভ্যালু এম। ঠিক আছে, জি স্যার। এইটা ছিল ও আগে ছিল পজিটিভ, এখন তুমি নেগেটিভ পাবা, এইটাই বলছে, আর কিছুই না। এটার সাথে এখন ক্যান ডেফিসিয়েন্সি যোগ করো, এখন স্যার যোগ করা। হ্যাঁ স্যার, যোগ করার পরে এই ভ্যালুটা কি পজিটিভ আসা আসলে কতটুকু সম্ভব? কারণ ক্যান ডেফিসিয়েন্সির ভ্যালু না অনেক ছোট থাকে। দেখো না, ওটা তো অঙ্ক, ওটা তো দেখবো। আমার কথা হচ্ছে আমার কি হবে আমি তো জানি না, আমার যদি পজিটিভ আসে তাহলে বুঝবো কি, সেটাই তুমি অ্যান্সার দাও। পজিটিভ আসলে কি বুঝবো, ট্রেন চলবে, মানে ভেলোসিটিটা পাবো না ইকুয়েশনে বসে। হ্যাঁ ইকুয়েশনে বসে ভেলোসিটি পাবো, আর যদি ভেলোসিটি জিরো পাই, মানে ই যদি জিরো হয় ভেলোসিটি পাবা না, ইকুয়েশনে বসালে পাবা না। ঠিক আছে না, সেই জন্য ট্রেন চলবে না। আর নেগেটিভ হলে তো চলবেই না, ইমাজিনারি, এটা ইমাজিনারি ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে না, সেই আমি কিন্তু
ইয়ার থেকে বলতেছি, তোমার ইকুয়েশন থেকে বললাম এই কথাগুলো, ঠিক আছে? এখন আমরা একটা ইয়াটা দেখি, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটার দিকে খেয়াল করো। A 7-degree curve branch off from a 4-degree main curve in an opposite direction in the layout of a busy yard. মানে একটা ব্রড গেজ ট্র্যাকে 4 ডিগ্রি মেইন ট্র্যাকে হচ্ছে 4 ডিগ্রি মেইন ট্র্যাকে ট্র্যাক চলবে, আবার 0-1 একে ঢুকাবোই না। 4 ডিগ্রি মেইন ট্র্যাক আছে আর 60 ডিগ্রি ব্রাঞ্চ ট্র্যাক আছে। কি? in an opposite direction, খেয়াল করো এই কথাটা দিকে, in an opposite direction, ঠিক আছে? in an opposite direction, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই পয়েন্ট থেকে দুইটা কার্ভ বাইরেছে, একটা 4 ডিগ্রি মেইন ট্র্যাক, একটা 60 ডিগ্রি মেইন ট্র্যাক, আর এই ট্রেনের ট্র্যাকটা হচ্ছে ব্রড গেজ ট্র্যাক। একটু আগে যে ছবিটা দেখালাম, এইটা মেইন ট্র্যাক হচ্ছে 4 ডিগ্রি মেইন ট্র্যাকটা মুভ করছে, এটা 60 ডিগ্রি, এটা বেশি কার্ভেচার দেওয়া হয়েছে এবং একই পয়েন্ট থেকে, ঠিক আছে? এই কথাটাই এই অঙ্কতে বলা হইলো, ঠিক আছে? আবার পরে 7 ডিগ্রি কার্ভ ব্রাঞ্চ অফ from a 4 degree main curve in an opposite direction in the layout of a busy yard, ঠিক আছে? ব্রড গেজ ট্র্যাক। এখন এখান থেকে আমরা কি ডাটা পেলাম? গিভেন হচ্ছে মেইন ট্র্যাক 4 ডিগ্রি, ব্রাঞ্চ ট্র্যাক 7 ডিগ্রি, ঠিক আছে? শেষ। If the speed of the main line is restricted to 57 km/h, determine the speed restriction on a branch track, assuming permissible deficiency in cant as 76 mm. তার মানে এখানে কি বলছে যে মেইন ট্র্যাকে আমার স্পিড রেস্ট্রিকশন করছি 57 km/h বেশি চলবে না, তাহলে ব্রাঞ্চ থেকে ট্রেনের স্পিড কত হবে? যদি ক্যান্ট ডেফিসিয়েন্সি 76 mm অথবা 7.6 সেন্টিমিটার। ক্যান্ট কিন্তু আমরা ক্যান্টের ইউনিট কি বলছি? সেন্টিমিটার, আর ক্যান্ট ডেফিসিয়েন্সি ইউনিট কি দেখতেছি? মিলিমিটার। ক্লিয়ার সবার? এই দিকে খেয়াল রাখিও, পরীক্ষায় এই ভুলটা করো তোমরা অনেকে, 76 বিয়োগ করে বসে থাকো, আসলে এটা মিলিমিটার, ওটা বাইরে হয় সেন্টিমিটারে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এতক্ষণ লাগে কেন এটা উত্তর দিতে? ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে মেইন ট্র্যাকের স্পিড গিভেন কি আছে? মেইন ট্র্যাকের ভেলোসিটি ভি মেইন is m is equal to 57 km/h। এখন দেখো সলিউশন, ক্যান্ট অর্থাৎ সলিউশন ফর দ্য মেইন ট্র্যাক থিওরিটিক্যাল, আমি সেই জন্য এটা আমি নিজে থেকে লিখছি, এটা কিন্তু মানে বইতে না, এটা হচ্ছে মেইন ট্র্যাকের মেইন লাইনে ক্যান্ট কত আসবে? ইডি মানে ক্যান্ট থিওরিটিক্যাল হবে, এখানে ডি কেন লিখছি? আচ্ছা যাক, কোয়ার্টার মেবি কিছু আসা যায় না। হ্যাঁ, ই টি ডি থেকে টি ভালো, থিওরিটিক্যাল ইজ ইকুয়াল টু জি ভি স্কয়ার বাই 1.27 আর। হোয়াট ইজ জি? যেহেতু এটা ব্রড গেজ 1.676, তোমাদের পরীক্ষা যদি ট্র্যাকের ব্রড গেজ না লেখা থাকে তোমরা অবশ্যই ব্রড গেজ ধরবা। 1.676 ইন্টু ভি স্কয়ার 57 স্কয়ার ডিভাইড বাই 1.27 আর। হোয়াট ইজ আর? আর হচ্ছে রেডিও কার্ভেচার কত? আর ইজ ইকুয়াল টু 1719 ডিভাইড বাই থিটা, 1719 ডিভাইড বাই থিটা। এটা কত? মেইন ট্র্যাক 4 ডিগ্রি, ঠিক আছে না? এটা মেইন লাইন 4 ডিগ্রি, মেইন লাইন 4 ডিগ্রি বসালে তুমি পাবা 9.977 সেন্টিমিটার। কি হলো? কে আবার বাইরে ঘুরতে গেছে? বুঝছো কিনা এটা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। কে বাদাম খেতে গেছে না বাইরে ঘুরতে গেছে? কে? হ্যাঁ, আরে জাকির 107, তুমি আবার সব না কিছু স্যার, হ্যাঁ আমার বাসায় না স্যার। তোমার বাসায় না? কার বাসায়? আমি তো স্যার 2 তলায় স্যার, শোনা যাবে না। তুমি বাইরে, তুমি বাসাটাও 2 তলা, তুমি বাইরে গেলে তো 2 তলা না, ও তো সামনাসামনি শুনবো আওয়াজ। না স্যার। আচ্ছা আচ্ছা বাদ দাও, শোনাবে গা। তাহলে আমরা এই থিওরিটিক্যাল ভ্যালু পেয়েছি ফর, এটা কিন্তু
এখানে কিন্তু আমি কিছু মেইন লাইন, এই কথাটা কিন্তু লেখা আছে, মেইন লাইন বা মেইন ট্র্যাক, ঠিক আছে। এখন আমি অ্যাকচুয়াল ক্যান্ট, আমি আসলে এটা পাইছি কিন্তু আমি এটা বসাবো না, বসাইলে আমার ব্রাঞ্চ থেকে ট্রেন চলবে না। সো আমি কি এটাকে কমাই দিতে চেষ্টা করি, কমাই দিলাম কি অ্যাকচুয়াল ক্যান্ট প্র্যাকটিক্যাল বলছি ফর দ্য মেইন লাইন। মেইন লাইনে কত হবে 9.977 মাইনাস 76 mm, 76 mm মানে 7.6 সেন্টিমিটার, তাহলে পাচ্ছি 2.377 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে এখন দেখো আমি ক্যান্ট বসাচ্ছি 2.377, এই ক্যান্টে আমার ভেলোসিটি কত পাইতেছি 57 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। কিন্তু এখানে ইকুয়েশনে বসা এই ক্যান্টে 57 পাবা না। এটা ইয়াটা কেন, এটা আমার ডেফিনিশন অনুযায়ী বলতেছে যে এই যে ক্যান্টেনসি বিয়োগ করার পর, এই ক্যান্টেনসি বিয়োগ করার পর যেই ক্যান্টটা আসুক না কেন সেটা ভেলোসিটি অপরিবর্তন থাকবে, সেই যে মানে এই ক্যান্টে আমি এই ভেলোসিটি পাবো। এখন যদি পরীক্ষায়, সাপোজ এখন আমি পরীক্ষার কথা বলি, পরীক্ষায় তুমি এই ক্যান্টটা জানো, যে প্র্যাকটিক্যাল ক্যান্টটা জানো, তাহলে থিওরিটিক্যাল ক্যান্ট বের করতে হলে কি করতে হবে, এর সাথে ইটি যোগ করবা, মানে ইডি যোগ করবা, যোগ করে মানে ক্যান্ট এফিসিয়েন্সি যোগ করে তারপর তুমি এই ইকুয়েশনে বসালে তুমি ভেলোসিটি পেয়ে যাবা, রিয়েল ভেলোসিটি। হ্যাঁ, উল্টা প্রসিডিউর, সিম্পলি উল্টা প্রসিডিউরটা যাবে। যাই হোক, এখন আমি পেয়েছি 2.377 ক্যান্ট ফর দ্য মেইন ট্র্যাক, ম্যাক্সিমাম ক্যান্ট প্র্যাকটিক্যাল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা বসানো হয়ে গেছে, মানে এটা বাস্তবে আছে। দ্যাট ক্যান বি গিভেন ইন ব্রাঞ্চ লাইন, ব্রাঞ্চ লাইনের জন্য কি হবে, জাস্ট নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, নেগেটিভ হয়ে যাবে, সেটাই তোমাদেরকে বারবার বললাম তখন, এখন খেয়াল করো সেটাই নেগেটিভ হয়ে গেছে। এই যে একটু বড় করে দেখাই যে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে না? ক্লিয়ার সবার কাছে? এখন এটা নেগেটিভ হয়ে গেল কারণ আমার বিটা উপরে আছে, বিটা হওয়ার কথা নিচে, যেহেতু উপরে আছে আমি নেগেটিভ ক্যান্ট অ্যাপ্লাই করছি। এখন ক্যান্ট ফর দ্য ব্রাঞ্চ ট্র্যাক থিওরিটিক্যাল, আমি ব্রাঞ্চ ট্র্যাকে ট্রেন চলবে কিনা, ক্যান্ট ফর ব্রাঞ্চ ট্র্যাক থিওরিটিক্যাল, তার মানে নেগেটিভ ক্যান্ট নেগেটিভ 2.377 প্লাস ক্যান্ট ডেফিসিয়েন্সি, প্লাস ক্যান্ট ডেফিসিয়েন্সি করে আমি পেলাম কত 5.223 সেন্টিমিটার, তার মানে 5.233 সেন্টিমিটার কি পেলাম পজিটিভ, তার মানে ট্রেন চলবে। এখন 5.322 আমি এই ভেলোসিটিতে বসায়, এই যে এখানে দেখো 5.233 সেন্টিমিটার 1.67 v ইন্টু ভি স্কয়ার, 67 ইন্টু ভি স্কয়ার 1.27 1719, সবাই আবার এখানে ভুল করো, 1719 ডিভাইড বাই থিটা, থিটা ইজ ইকুয়াল টু ফর ব্রাঞ্চ ট্র্যাক 7, ফর ব্রাঞ্চ ট্র্যাক 7 বসে, যেখানে অনেকে আবার ভুল করে 4 বসে দেয়, ওই মেইন ট্র্যাকের ডিগ্রিটা বসে দেয়, বসে দিলে অঙ্কটা কিন্তু ভুলে যায়। এটা হচ্ছে আমি বলছি যে 30% কেউ অঙ্ক রাইটেও করে ভুল করে, তারা এরা এই 7-এর জায়গায় 4 বসে দিচ্ছে, বসে দিয়ে অঙ্কটা করে ফেলে। তার মানে 7 বসাবার পরে ভেলোসিটি পেয়ে গেলাম 31.18 কিলোমিটার পার আওয়ার। এটা ব্রাঞ্চ ট্র্যাকের জন্য। সবাই বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। কে আরে যে বুঝছো তার দরকার নাই, যে বুঝো না তারা বলো, বলো বলো তাড়াতাড়ি বলো, কেউ বলবে না। স্যার মেইন লাইনের যেই ক্যান্টটা পাইছি স্যার, মানে 2.377 সেন্টিমিটার, এটা যদি ইকুয়েশনে বসাই তাহলে তো মানে ভেলোসিটিটা অন্যরকম আসবে, কিন্তু ভেলোসিটিটা আসলে 57 পর্যন্তই মানে চালাইতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কেন কেন? কারেন্ট গেছে, লাইনে আসছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থাকুক, কতক্ষণ থাকুক। আচ্ছা দেখো কেন এটা, কেন এই কথাটা আসছে, ও যে কোশ্চেনটা করছে 2.377 সেন্টিমিটার ক্যান থাকার পরও আমি 57 কিলোমিটার পার আওয়ারে চলবে, কেন? কে উত্তর দিবে আমাকে? কে তাড়াতাড়ি দাও, টাইম কারেন্ট চলে গেছে। মানে স্যার পারমিশনের জন্য রেস্ট্রিক্টেড করা, ওটা যোগ করতে পারবো আর কি। নো, আমি কি বিয়োগ দিছি, আমি 76 কোত্থেকে পেয়েছি, দ্যাট ইজ ক্যান ডেফিসিট, ক্যান ডেফিসিট ডেফিনিশন এটা বলছে, এইটা যোগ বা বিয়োগ করি না কেন ভেলোসিটি অপরিবর্তিত থাকবে, বুঝছো? দ্যাট ইজ ওয়াই এটাকেই ক্যান ডেফিসিয়েন্সি বলে। এখন যে ক্যানটা পাইছি এইটাতে ভেলোসিটি পরিবর্তন হবে না, মানে আগে যা ছিল তাই থাকবে, এটা কিন্তু আর ইকুয়েশন থেকে পাবা না। এই হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি
ট্রিক যোগ তার টেকনিক্যাল ট্রিকটা হচ্ছে এখানে, যে ক্যান ডেফিসিয়েন্সি যোগ বা বিয়োগ করলে আমি কোনো ক্যানটা যেটা পাবো সেই ক্যানটের জন্য ভেলোসিটি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে 2.3 আগে ছিল 9.977 সেন্টিমিটার, এখন সেটাকে 2.377 সেন্টিমিটার হওয়ার পরও আমার ভেলোসিটি 57 চলবে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে, কিন্তুটা বারবারই বলছে যদি তোমাকে 2.33 প্র্যাকটিক্যাল ক্যানটা বলে এবং মেইন ট্র্যাকে ভেলোসিটি কত, তখন তোমার সাথে কিন্তু এটার থেকে বের করতে পারবে, এটার সাথে ক্যান ডেফিসিয়েন্সি যোগ করে ভেলোসিটি বের করতে হবে, ঠিক আছে না? এই কথাটা মনে রাখিও। এবার আসো নেক্সটে, যেটা আমি ক্যানটা আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করছি সেটাই নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? সেটা নেগেটিভ হয়ে গেল ব্রাঞ্চ ট্র্যাকের জন্য। মেইন ট্র্যাকে যদি নেগেটিভ পেতাম ব্রাঞ্চ ট্র্যাকে কি হতো? স্যার পজিটিভ হয়ে যেত স্যার। হ্যাঁ পজিটিভ হয়ে যায়। মেইন ট্র্যাকে যা থাকবে মানে মেইন ট্র্যাক বলি কথা না, প্রথম স্টেপে যা পজিটিভ হলে নেগেটিভ হবে পরের স্টেপে, আর নেগেটিভ থাকলে পরের স্টেপে পজিটিভ হবে। এটা মেইন না, এটা যদি ব্রাঞ্চ ট্র্যাক হতো এটা মেইন ট্র্যাকে নেগেটিভ হয়ে যেত। বা মেইন ট্র্যাকে নেগেটিভ হলে কি ট্রেন চলতো? এটা তো কেন চলবে না, চলার জন্য তো পরের স্টেপটা দরকার। এখানে এখানে যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু চলবে না, এখানে যদি নেগেটিভ হয় তাহলে চলবে না। এই জায়গাটা ক্যান থিওরিটিক্যালে যদি নেগেটিভ ভ্যালু আসতো ক্যান ডেফিসিয়েন্সি তাহলে চলবে না। এখানে কি হয়েছে, প্র্যাকটিক্যালি কি হয়েছে সেটা আমার কারণ এখানে আমার একটা হাতে ট্রাম্প কার্ড আছে। ট্রাম্প কার্ডটা কি? ট্রাম্প কার্ড হচ্ছে ক্যান ডেফিসিয়েন্সি। এটা আমি যখন যোগ করব তারপর রেজাল্টটা কি, তারপর রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে চলবে না, পজিটিভ হলে চলবে। এটা প্যাসিভ পজিটিভ। আচ্ছা এটা তো স্যার ব্রাঞ্চের ক্ষেত্রে আছে, যদি স্যার যে অ্যাকচুয়াল কান ফ্রম মেইন লাইন এটা যদি স্যার নেগেটিভ আসে তখন এটা কি হবে? অ্যাকচুয়াল ক্যান ফর মেইন লাইন মানে অ্যাকচুয়াল ক্যান ফর মেইন লাইন এখানে এটা যদি নেগেটিভ আসে, এখানে নেগেটিভ আসলে তুমি তো একই কথা, ট্রেন চলবে না। জি স্যার এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ ওটা চলবে না, ওটা তো ওইটার জন্য না, এটা সবখানের জন্য, এটা ব্রাঞ্চ ট্র্যাকের জন্য একই কথা। এখানে যদি 5.33 না আসে, যদি -2.223 আসে তাহলে ট্রেন চলবে না, এটা তো বলবোই, ঠিক আছে? মেইন ট্র্যাকে কি প্র্যাকটিক্যাল এটা কি নেগেটিভ আসা পসিবল? হ্যাঁ। কেমনে স্যার, কি কোন ভ্যালু নেগেটিভ হলে এটা নেগেটিভ আসতে পারে? যদি স্যার ক্যান ডেফিসিয়েন্সি ইয়ার থেকে বেশি হয়ে যায়, থিওরিটিক্যালটা যদি থিওরিটিক্যাল থেকে ক্যান ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি কম বেশি হয়ে আসে গেলে নেগেটিভ তখন হবে। তো নেগেটিভ হবে। থিওরিটিক্যাল থেকে যদি ক্যান ডেফিসিয়েন্সিটা বেশি হয় তখন তো নেগেটিভ আসবে। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যালো স্যার, কি আছেন? না স্যারের মনে ডিসকানেক্ট দেখাচ্ছে তো আছে স্যার, স্ক্রিন ফ্রিজ ছিল, এখন চলে গেছে মনে হয়। যে হোস্ট নতুন একজন হয়েছে।
এতক্ষণ যেটা দেখছিলাম, এতক্ষণ যে অঙ্কটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম যে একটা সলিউশন আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, সলিউশনটা এইভাবে পাইছে। এখন আমাদের আমার কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় একটা অঙ্ক দিছে, বলতেছে যে আমি মেইন ট্র্যাকে স্পিড কত চালাতে পারবো, ট্রেনটা চালাতে পারবো কি, ট্রেন কত স্পিডে চালাতে পারবো, সরি ব্রাঞ্চ ট্র্যাকে ট্রেন চলবে কিনা বা ট্রেন চালাতে চাই, তাদের মেইন ট্র্যাকে স্পিড কততে চালাবো, অঙ্কটা কিভাবে করবা। ধরো অঙ্কটা আসছে, তোমাকে মেইন ট্র্যাকে স্পিড বলে দেয় নাই, ঠিক আছে? ক্লিয়ার আমি কি বলছি কোশ্চেনটা? দেখি কে কে পার্টিসিপেট করো আমার সাথে, কিভাবে করবা। আমাকে মেইন ট্র্যাকের স্পিড দেওয়া নাই, শুধু বলছে স্পিড কত দিলে, কত হলে আমি ব্রাঞ্চ থেকে ট্রেন চলতে পারবে, তাহলে তুমি কিভাবে বাইর করবা, কি ব্যাপার সবাই ঘুমাইতেছ? এই কি কেউ কি শুনতেছ না আমার কথা? আমার কোশ্চেন শুনে মনে সব ঘুমাই গেছে। হ্যাঁ বলেন, উত্তর বলো, কিভাবে করবা? হ্যাঁ স্যার অ্যাকচুয়াল কারেন্ট ভ্যালুটা যদি আমি স্যার 1 ধরে শুরু করি তাহলে কি স্যার হবে? মানে কিরকম করে বলো আমাকে। স্যার এখানে যেরকম স্যার 2.377 আছে স্যার, এখানে জায়গায় আমি স্যার 1 ধরলাম, মানে স্যার 0 থেকে বড় হলে স্যার চলা শুরু করবে ট্রেনটা, তাই না? জিরোতে ট্রেন চলবে না স্যার, 0 থেকে বড় হলে তো স্যার ট্রেন চলবে। দাঁড়াও, তোমাকে একটা অঙ্ক, আমি কি বলছি, তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, সবকিছুই আছে, মেইন ট্র্যাকে স্পিড দেওয়া নাই, শুধু বলছে মেইন ট্র্যাকে কত, মেইন ট্র্যাকে সরি ব্রাঞ্চ থেকে ট্রেন চললে ম্যাক্সিমাম মেইন ট্র্যাকে কত স্পিড চলবে, মানে ব্রাঞ্চ ট্র্যাকে ট্রেন চলতে হবে, কিন্তু আমি ম্যাক্সিমাম স্পিড মেইন ট্র্যাকে কত পাবো। জি স্যার, প্রশ্ন বুঝতে পারছি স্যার। তাহলে কেন উত্তরটা পারতেছ না? ক্যান কি দেয়া থাকবে? কেন তো না দাও থাকলে, তুমি দেখছো না এখানে লেখা কি, অ্যাসিউম ব্রড গেজ হলে 76। আমি একটু আগে তোমাকে বললাম না, মানে স্যার 0 থেকে বড় হলে তো স্যার দাঁড়া ওর কোশ্চেন অ্যান্সারটা দিইনি আগে। আমরা ব্রড গেজ হলে ক্যান্ট কত ধরবো, মিটার গেজ হলে যে ব্রড গেজ হলে 7.6 সেন্টিমিটার বা 76 মিলিমিটার, 51 মিলিমিটার মিটার গেজের জন্য, ন্যারো গেজের জন্য 38। দিস ইজ স্ট্যান্ডার্ড ভ্যালু ফর ক্যান্ট এফিসিয়েন্সি। এবারে বলো, দেওয়া থাকবে। একজন কি বলতেছিল বলো। মানে স্যার মানে ব্রাঞ্চ লাইনের জন্য যে থিওরিটিক্যালটা স্যার, সেটা তো স্যার মানে স্যার 0 থেকে বড় হলে তো মানে স্যার ট্রেন চলবে, তাই না? 0 থেকে মানে স্যার পজিটিভ ভ্যালু হলে তো স্যার ট্রেন চলবে। হ্যাঁ ডেফিনেটলি। আমি যদি স্যার যে কোনো একটা পজিটিভ ভ্যালু নিয়ে স্যার শুরু করি স্যার, তাহলে তো স্যার মনে হয় হওয়ার কথা স্যার যে কোনো একটা পজিটিভ ভ্যালু। আমি তোমাকে কিন্তু বলছি কি, আমি তো একটা তো ভেলোসিটি পাবাই, কিন্তু আমি তোমাকে তো সেটা বলেছি না। আমি বলছি ব্রাঞ্চ ট্র্যাকে ট্রেন চলবে প্রোভাইডেড মেইন ট্র্যাকে ম্যাক্সিমাম স্পিড কত, ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাচ্ছি। আমি তো যে কোনো একটা ভ্যালু জানতে চাই না। আমি কি বুঝেছি তোমাকে ঠিক মতন? জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি ম্যাক্সিমাম ভ্যালু মেইন ট্র্যাকে জানতে চাও, তার মানে তোমাকে ধরতে হবে কিভাবে অঙ্কটা করতে হবে। খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, এটাকে জাস্ট উল্টা ভাবে শুরু করতে হবে। তোমাকে ক্যান্ট ব্রাঞ্চ ট্র্যাকে কত হতে হবে, 76 mm মানে 7.6, 7.59 মাইনাস 7.59 করলে এখানে পজিটিভ ভ্যালু পাবা। সবাই ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। মাইনাস 7.59, এখানে ভ্যালু হচ্ছে 7.6, তাহলে এটা পজিটিভ ভ্যালু এসে গেল 0.01 ক্যান্ট পজিটিভ ভ্যালু, ভেলোসিটি ব্রাঞ্চ থেকে ট্রেন চলবে, তুমি পেয়ে গেলা। এখানে পাইছি কত, 7.59, তাহলে এটা মাইনাস হলে এখানে কত হবে, 7.59 পজিটিভ, এর সাথে 76 যোগ করে ক্রিটিক্যাল ভ্যালুটা পাই যাবে, ইটি থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে যাবে। ক্লিয়ার? সিম্পল অঙ্ক, খুবই সিম্পল। আমাকে ওই যে একটা ধরতে হবে, কিছু কত ধরবো, 7.6 আছে 7, এটা যদি 80 দিত তাহলে 80 আসে, যদি কোনো একটা আরবিট্রারি ভ্যালু দেয় 80, তাহলে তোমাকে 7 আবার ধরতে পারবে না। 80 ধরলে মানে 8.0 ধরলে 7.99 ধরতে হবে, মানে একদম মিনিমাম ডিফারেন্স 0.01 হয়, এবং ওখানে যে তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবা। ঠিক আছে?
আরেকটা অঙ্ক যদি এইভাবে বলে যে মেইন ট্র্যাকে স্পিড বলে নাই, বলছে ব্রাঞ্চ ট্র্যাকে কোন স্পিডে ট্রেন চলবে, সেক্ষেত্রে কিভাবে করবা বলো, কিভাবে করবা? তাহলে আমরা এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু করার পরও চেক করতে হয়, এটা আমি এখন এইখানে দেখাই নাই। এখানে আছে আমি জানি কার্ভেচারের উপর ট্রেনের স্পিড কত, v/2 4.4 √r-70, এই ইকুয়েশনে ভেলোসিটি একটা পাবা। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা করলাম না, এই অঙ্কটাতে একটা ভেলোসিটি পেয়েছি, এই ভেলোসিটিটার সাথে দেখবো কোন ভেলোসিটি হায়ার। আগে এটাকে আমি একটু চেক করে নিই, সরি এটাকে আমি ইয়া করিনি, এটাকে আমি চেক করাইতে হবে যে এখান থেকে ভেলোসিটি ইজ ইকুয়াল টু r-76 √r-76, এখান থেকে ভেলোসিটিটা পাবো। এই দুইটা ভেলোসিটির মধ্যে কোন ভেলোসিটিটা কম সেই ভ্যালুটাই তুমি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর যদি ওই ইকুয়েশন থেকে যদি আর এই ভেলোসিটি কম পাও তাহলে এই ভেলোসিটি অ্যাপ্লাই করা যাবে না, ওইটা করতে হবে। ঠিক আছে, প্রথম এটা ক্লিয়ার। এখন আসো পরীক্ষায় তোমাকে কোশ্চেনে তোমাকে ভেলোসিটি বলে দেওয়া নাই। ঠিক আছে, ভেলোসিটি বলে দেওয়া নাই মানে তুমি তখন মিটার গেজ মেইন ট্র্যাকে 4.4 √r-70 এটা থেকে ভেলোসিটি পাবা, সেই ভেলোসিটি ধরে অঙ্কটা করে আসবা। ক্লিয়ার? কি বলছি বুঝছো? যদি কোনো ভেলোসিটি দেওয়া না থাকে তখন ইকুয়েশন থেকে ভেলোসিটি কার্ভেচারে ম্যাক্সিমাম কত স্পিড চলবে ট্রেন, সেটার থেকে ভেলোসিটি স্পিড বের করে অঙ্কটা করবা, বাস শেষ। এবং যদি এখানে কোনো কারণে ওইটা স্পিড অনেক সবসময় বেশি থাকে, কোনো কারণে যদি নেগেটিভ এসে যায় তখন তোমাকে রিভার্স ওয়েটা যাই করতে হবে। রিভার্স ওয়ে বুঝছো? মানে 0.76 জায়গায় 7.59 ধরে এইভাবে যে উল্টা থিওরিটিক্যাল ভেলোসিটি ইয়াতে মেইন লাইনের ভেলোসিটিটা বাইর করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো স্যার। আপনি একটু আগে যে ম্যাথটা করলাম যে স্যার -7.59 ধরে যেটা করলাম স্যার, ওই ম্যাথটা কি তাহলে ওইখানে যে সূত্রটা আছে ওই সূত্রটা ইউজ করে করা যাবে? না, আমি সূত্রটা ইউজ করে করা যাবে না, আমি বলছি ওই সূত্রটাই ধরে তুমি অঙ্কটা করবা। ঠিক আছে, করার পরে দেখা গেছে যে ব্রাঞ্চটাকে নেগেটিভ ভ্যালু এসে গেছে, তখন কি করবা? তখন এখন একটু আগে যেটা বলছি সেটা অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? বুঝছো তো? যদি ওখানে পজিটিভ ভ্যালু পাও তখন তোমার এই পার্ট করা লাগবে না আর। ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে অনেকে বুঝতে পারে না, তোমার কাছ থেকে তারা শুনে নিবে আর কি আবার। আচ্ছা যাও, এবার আসো লাস্ট পার্ট, কার্ভেচার অফ ট্র্যাক, বেন্ডিং অফ রেল অন কার্ভেচার। মানে আমি যে কার্ভ করব, ট্রেনটা যে বেঁকাবো, কতটুকু বেঁকাবো, দ্যাট ইজ বেন্ডটা কতটুকু করব, সেটা হচ্ছে কার্ভ লেস দেন 3 ডিগ্রি আর কনসিডার যে ফ্ল্যাট কার্ভ। মানে 3 ডিগ্রি কমে কার্ভেচার যদি হয় তাহলে এটাকে আমরা ফ্ল্যাট কার্ভ বলবো। তার মানেটা কি? তার মানে রেলটা বেঁকানো লাগবে না, স্ট্রেট ট্র্যাক দিয়ে 3 ডিগ্রি কার্ভেচার করা যাবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ও বুঝে নাই? বুঝে নাই? আমি বলতেছি ট্রেন একটা কার্ভেচার আছে, কার্ভেচার মানে কি বেঁকা আছে, ট্রেনটা রাইট সাইডে যাবে, একটাই ট্রেনে রাইট ট্র্যাকে ট্রেনটা মুভ করবে ট্র্যাকটা। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা তো কার্ভ, তার মানে কি রেল লাইনটা আমার একটু বেঁকাইতে হবে না? বেঁকাইতে হবে না? রেল লাইন কি ব্যাখ্যা করব? জি স্যার, কার বলতেছে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, কার্ভেচার ব্যাখ্যা করতে হবে। শুধু বলছে 3 ডিগ্রি বা লেস দেন 3 ডিগ্রি কম হলে ব্যাখ্যা করা লাগবে না, স্ট্রেটটাকেই আমরা এমন ভাবে বসাবো, বসাইলেই দেখবা যে এটা বসে যাচ্ছে 3 ডিগ্রি কম হলে। ঠিক আছে, প্রথম কন্ডিশন এটা বলতেছে, ওইটাকে ফ্ল্যাট কার্ভ বলে। কার্ভ লেস দেন 3 ডিগ্রি ইজ নোন অ্যাজ ফ্ল্যাট কার্ভ। ফ্ল্যাট কার্ভে বেন্ডিং অফ রেল ইজ নট নেসেসারি, ইজ নট রিকোয়ার্ড। নেসেসারি বললে অন্য জিনিস বোঝায়, বুঝছো? ফ্ল্যাট কার্ভের জন্য বেন্ডিং অফ রেল ইজ নট রিকোয়ার্ড। ক্লিয়ার? কেন? কেন? মানে 3 ডিগ্রির কম যদি কার্ভেচার হয় তাহলে স্ট্রেট ট্র্যাক গুলোকে বসায় আমি রেল লাইনটা বসাই দিয়ে ফেলতে পারবো।
এত কম মানে অ্যাঙ্গেল বলে। এখন আসি, ক্লিয়ার হয়েছে কিনা? আরে কেউ কথাই বলে না। ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু বলবা তো, মাঝে মাঝে মনে হচ্ছে তোমরা সবাই কবরের নিচে ঢুকিয়ে আছে, যে সাউন্ড বেরোয় না। এখন আসো বেন্ডিং, আমি এখন বলতেছি 3 ডিগ্রি উপরে আমার ব্যান্ডটা করতে হবে, ব্যান্ডটা কতটুকু করতে হবে সেটা বাইর করতে হবে। এই দিস দ্য ইকুয়েশন। এই দেখো একটা সার্কেল রাখছি, এই রেলটা এখান থেকে ব্যাখ্যা করলাম কি সেন্টার থেকে ভি পরিমাণ ব্যাখ্যা করতে হবে তা এই কার্ভেচার উপর বসাতে গেলে। হোয়াট ইজ কার্ভেচার? কার্ভেচার আর দিয়ে আর রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে আমি বৃত্তটা আঁকলাম, বৃত্তটার উপর রেল লাইনটা থাকবে, মানে সার্টেন পোর্শন, নট নেসেসারি যে এটা আরো এই যে এইখান থেকে এইখান পর্যন্ত চলে আসবে এরকম গোল হবে তা না, ওই কার্ভেচার মানে এরকম করে বসবে। তাতে বলছে যে কর্ড মানে রেডিয়াসের ছোট ভাইকে বলা হয় কর্ড, যেটা রেডিয়াস থেকে কম, সেটাকে দুভাগ করবো আমি। ফার্স্ট পার্টের একটাকে সি কর্ড ইজ ইকুয়াল টু 2c কর্ডের ভ্যালুটা যদি লেন্থ যদি 100 হয় তাহলে সি ভ্যালু কত হবে? 50। তার মানে 2c is equal to 100, তাহলে c is equal to 50। তাহলে এখানে কতগুলো জিনিস আমি বুঝে নিলাম। এই v হচ্ছে আমার ব্যান্ডের পরিমাণ, c হচ্ছে হাফ অফ দ্য কর্ড, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে ব্যান্ডটা সমান হচ্ছে কি c স্কয়ার বাই টুয়াইস r, ব্যান্ড সমান হচ্ছে c স্কয়ার বাই টুয়াইস r। আর থেকে রাইজ রেল at the সেন্টার থেকে কতটুকু রাইজ করবে, আর c হচ্ছে হাফ অফ দ্য কর্ড লেন্থ। এখন দেখো একটা প্রবলেম, length of the rail is 12.8 meter to be laid on a 4 degree curvature। 12.8 মিটার লম্বা একটা রেল লাইন যা বসানো হবে 4 ডিগ্রি কার্ভেচারে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ব্যান্ড অফ দ্য রেল? কতটুকু ব্যান্ড করতে হবে? কতটুকু ব্যান্ড মানে মিডলে কতটুকু ব্যান্ড করতে হবে। ব্যান্ড বললেই বুঝতে হবে আমাদের মিডলে কতটুকু ব্যান্ড করতে হবে, দ্যাট ইজ দ্য ব্যান্ড ভ্যালু। সলিউশন v is equal to c square. What is c? c is 12.8 হচ্ছে লেন্থ, তার অর্ধেক হাফ অফ দ্য কর্ড, 12.8 ডিভাইড বাই 2 ইনটু হোল স্কয়ার। অনেকে পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে যে 2 দিয়ে ভাগ করে না, যাও হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু r হচ্ছে 1719 ডিভাইড ডিগ্রি অফ কার্ভেচার 4। এখান থেকে পাওয়া গেছে 0.02383 মিটার, হুইচ ইজ নাথিং বাট 23.83 মিলিমিটার। তাহলে ব্যান্ডটা রেলটা কতটুকু ব্যান্ড করতে হবে? 23.83 মিলিমিটার পর্যন্ত ব্যান্ড করতে হবে মিটারে। ভেরি সিম্পল, ক্লিয়ার? শুধু এখানে খেয়াল রাখবা, আমার ভিউ হচ্ছে ব্যান্ড অফ দ্য কার্ভেচার বলতে গেলেই তোমাকে এই ছবিটার কথা মনে রাখতে হবে, তাহলে তোমার আর কিছুই শেখা লাগবে না। আর একটু মনে রাখতে হবে ভিটা ব্যবহার করতে, ভিটা পাবো আমি c স্কয়ার ডিভাইড বাই টুয়াইস r, এই আর কিছু না। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে এখানে তো লেখা স্যার 4 ডিগ্রি কার্ভেচার, তো স্যার আমরা তো স্যার এখানে বলতেছি লেস দেন 3 ডিগ্রি হলে এই ইকুয়েশন, তো স্যার মানে এটা তাহলে তোমার মাথা লাগবে না কিছু, তোমাকে এই বুঝলা বলছে কি কার্ভ লেস দেন 3 ডিগ্রি আর কনসিডার এজ এ ফ্ল্যাট কার্ভ, মানে 3 ডিগ্রি কার্ভেচারটাকে 3 ডিগ্রি কার্ভেচার হলে ওটাকে ফ্ল্যাট কার্ভ বলে। হোয়াট ইজ ফ্ল্যাট কার্ভ? ফ্ল্যাট কার্ভের জন্য ট্রেনের লাইনটা ব্যান্ড করা লাগবে না, ওইটা বলছে স্ট্রেট বসাই দিবে আর কি, কোনো ব্যান্ড করা লাগবে। আর যদি জিজ্ঞেস করে ফ্ল্যাট কার্ভে বা 3 লেস দেন 2.9 ডিগ্রি 2.5 ডিগ্রি কার্ভেচারে আমি ব্যান্ড কত বাইর করতে বলছে, তখন কি উত্তর দিবা? দেখি তো কে জানে একটু কথা বলো, সে বলতো। আর ওটা তো তাহলে বলবো স্যার বেন্ড হবে না, এটা স্ট্রেট বসাইতে হবে। ব্যান্ড হবে না, জিরো বাপ জিরো, উত্তরই জিরো বলতে হবে, ঠিক আছে না? জি স্যার, 3 এর নিচে হলে জিরো। হ্যাঁ 3 নিচে হলেই জিরো, ব্যান্ড ইজ জিরো। স্টেট বসাবো তো বটেই, পরের কথা। আমি তোমাকে জানতে চাইছে ব্যান্ড কত, তুমি বলবা জিরো। ইকুয়েশনে বসায় আবার উত্তরটা বের করে ফেলিও না, উত্তর একটা বের হয়ে যাবে, ওইটা না। তো আর তুমি যদি লেখো এটা ভালো যে লেস দেন 3 ডিগ্রি কার্ভ ইজ এ ফ্ল্যাট কার্ভ, দ্যাট মিন্স স্ট্রেট ট্র্যাক, সো ব্যান্ড শুড বি জিরো, 10 এ 10। আর ব্যান্ড শুড বি 0 9, আর স্ট্রেট ফ্ল্যাট কার্ভ লিখলে আরেক এক যোগ হয়ে যাবে। আমি মার্কেট ডিস্ট্রিবিউশনে বলে দিলাম, ক্লিয়ার? 3 ডিগ্রি সমান হলে কি স্যার এই সূত্র দিয়ে আমরা বের করব? না, 3 ডিগ্রি সমান হলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। লেস দেন 3 বলছে, ওটা ফ্ল্যাট কার্ভ, লেস দেন 3 ছাড়া হবে না, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? কেউ কিছু বলে না।
কোশ্চেন ছিল স্যার মানে প্রিভিয়াস লেকচারের স্যার, এটা কি এখন বলবো নাকি স্যার পরে বলবো? না না এখনই বলো, তুমি আর পরে বললে আমার কারেন্ট চলে গেলে শেষ। স্যার ওই যে স্যার আপনি স্যার ট্রাকটিভ রেজিস্ট্যান্ট হলিং পাওয়ারের স্যার একটা ম্যাথ করাইছিলেন। ওহো ওইটা? জি স্যার। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, reactive resistance due to permanent way and alignment due to reactive resistance, হ্যাঁ এগুলোতেই হ্যাঁ বলো, তুমি কি দেখতে পাচ্ছ? না স্যার এই কার্ভেচারই বের হয়ে আছে স্যার। আচ্ছা দাঁড়াও তাহলে আমি শেয়ার করে নিই, আমি আর এখন জি স্যার দেখতে পাচ্ছি স্যার এই স্লাইডে স্যার, এই স্লাইডে স্যার এখানে স্যার একটা রেজিস্ট্যান্স ছিল স্যার উইন্ড রেজিস্ট্যান্স স্যার, এই যে 0.10 টু দি পাওয়ার মাইনাস এই যে স্যার 0.00006 ডব্লিউভি স্কয়ার স্যার, এই পার্টটুকুতে তুমি আমাকে কি বলতেছো 0.000 এটাকে কিভাবে বলে সেটা বলো তো, কে বলতে পারবে? 0.06 স্যার 0., হ্যাঁ না এটা স্যার ডব্লিউভি যেটা সেখানে স্যার ভিটা আসলে উইন্ড ভেলোসিটি ছিল। তো স্যার প্রশ্নে স্যার কোনো উইন্ড ভেলোসিটি দেওয়া নাই, এর জন্য স্যার আমরা স্যার মানে কি স্যার এই পার্টটুকু উইন্ড রেজিস্ট্যান্স মানে উইন্ড এই যে স্যার 0.06 ডব্লিউভি স্কয়ার। কি পড়ো আমি কি জানি, কোন জায়গা বলো স্যার? ওই এই যে স্যার এটা স্যার রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড R3 স্যার এই স্লাইডে স্যার। হ্যাঁ আমি তো দেখছি, এটা কি ভি কি ভেলোসিটি অফ দ্য উইন্ড অর ভেলোসিটি অফ দ্য কার সরি ট্রেন ভেলোসিটি? স্যার বইয়ে লেখা আছে স্যার এটা ভেলোসিটি অফ উইন্ড ইন কিলোমিটার পার আওয়ার। আর ওইটা ইকুয়েশনটা আরেকটা 0.615। আরে তোমাকে থেকে আমি কয়বার বলছিলাম যে এবারে একটু চেঞ্জ করছি, বই চেঞ্জ করছি আমি, এটা আগে রাঙ্গওয়ালা ফলো করতেছি কিন্তু এই আমাকে তোমাকে দুইটা বইয়ের নাম দিছি না তোমাদেরকে। স্যার এখানেও তো লেখা স্যার ভেলোসিটি অফ উইন্ড লেকচারটা ফলো করুন স্যার, আপনার স্লাইডেও লেখা স্যার ভেলোসিটি অফ উইন্ড ইন কিলোমিটার পার আওয়ার। তো এটা জি স্যার, জি স্যার। এবারে দেখো মাথা না ভেঙে দেবো, এই যে 0.4017 AV square is the velocity of the wind in kilometer per hour, আর alternately এটা কি 0.3306 VW square, V is the velocity, what velocity হয়ে গেছে দেখি, এটা wind of the velocity না, এটা alternative velocity না, ওইটা velocity না, সরি এটা wind resistance exposure না, এটা velocity না, এটা ট্রেন ভেলোসিটি। উইন্ড ভেলোসিটি হলো তো একই জিনিস, ইকুয়েশনটা আবার অল্টারনেটিভলি আসবে কেন? এটা উইন্ড না, এটা ট্রেন ভেলোসিটি। আচ্ছা ঠিক আছে আমি চেক করব তাহলে, এটা উইন্ড না, এটা ট্রেন ভেলোসিটি। তুমি দেখো ইকুয়েশন হলে ঠিক আছে বাট উইন্ড ভেলোসিটি হলে বুঝতে না, ট্রেন ভেলোসিটি তুমি আগের ইকুয়েশন দেখো, দিস ইজ উইন্ড ভেলোসিটি, দিস ইজ তাহলে আরেকটা হবে, ইকুয়েশনটা একটু ডিফারেন্ট, যদি ইয়াও ডিফারেন্স আছে, ওয়েটটা আনি এটাকে চেঞ্জ করছে কিন্তু উইন্ড ভেলোসিটি আসার কথা না, অল্টারনেটলি বলছে তো, অল্টারনেটলি মানে উইন্ড ভেলোসিটি না। যাই হোক তাহলে আমি তোমাদেরকে কনফার্ম করবো নেক্সট কোন একটা ইয়াতে, নেক্সট ক্লাসে বলে দেবো। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। এই যে তোমার এই কোশ্চেন এটাই লেভেল না স্যার, এটা এই তোমার কি এই কোশ্চেনটা এটাই ছিল? জি স্যার এটাই ছিল, কজ স্যার মানে স্লাইডে দেখতেছিলাম এটা ভেলোসিটি অফ উইন্ড বাট বসাইতো স্যার ভেলোসিটি অফ ট্রেন মানে স্যার হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আর তুমি বলো, তুমি স্যার লেভেল ক্রসিং গুলাতে স্যার ট্র্যাকটা রোডের উপর থাকে স্যার, ওইখানে তো ব্যালাস্টও থাকে না আর স্লিপারও থাকে না স্যার, তো ওইখানে স্যার কিভাবে কাজটা করে এটা জানার জন্য। আচ্ছা তুমি যখন এতটুকুনি দেখছো স্লিপারও নাই ব্যালাস্টও নাই, ব্যালাস্ট নাই থাকে, যাই হোক সেটা অন্য জিনিস, তাহলে কি থাকে দেখো না, এটা স্লিপার থাকে,
কথা হচ্ছে স্লিপারটা ঢাকা পড়ে যায়, ব্যারেস্টও থাকে, ওইটাও ঢাকা পড়ে যায়, তারপরে আরেকটা জিনিস লাগায়, সেটা কি বলতে পারবা? না স্যার বলতে পারবো না। কেন? আমি যে ক্লাসে বলছি চেক লাইন, চেক লাইন, চেক লাইনটা কি? চেক লাইনটা কি তোমাদের বুঝতে হবে কি, একটা লেভেল ক্রসিং এ একটা ট্রেন আছে, গাড়ি কিন্তু এখান থেকে ক্রস করবে, গাড়ি ক্রস করার সময় গাড়ির ইফেক্টটা কি আসছে, গাড়ির চাকাটা ট্রেনের লাইনকে, রেল লাইনকে ধাক্কা দেয়, ঠিক না? জি স্যার। ক্লিয়ার কিনা? রেল লাইনকে ধাক্কা দেয়। জি স্যার। ধাক্কা দিলে কি হবে, যদি একটা রেলের সাথে যদি ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি হবে, এইটা দুইটা হতে পারে, একটা ঘটনা করতে পারে, এই লাইনটা সরে গেল, গেজ লাইনটা ছোট করে দিতে পারে, ঠিক আছে? একটা ঠিক আছে, গেজ লাইনটা ছোট হয়ে যাবে, মানে এক পাশে ধাক্কা, আরেকটা তো ধাক্কা পড়বে না, এটা তো উপরে উঠে চলে যাবে। আর ইয়াটা আরেকটা হইতে পারে, দুইটাকে এমনভাবে টাইট করে রাখছো যে দুইটাই সরে গেল, তাহলে কি চেঞ্জ হয়েছিল, অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই দুইটার জন্য আমরা চেক লাইন ব্যবহার করি। চেক লাইনটি কি, একটা লাইনের প্যারাল টু দ্য লাইন, আরেকটা রেল লাইন পাশাপাশি থাকে। যখনই দেখবা লেভেল ক্রসিং এ একটা রেল লাইন না, রেল লাইনের পাশে আরেকটা রেল লাইনের মতন দেখা যাচ্ছে, যেটাও আমি ক্লাসে দেখাইছিলাম তোমাদের, পড়াইছিলাম, বুঝছো? ওইটা আছে, ওইটা কোথায় পড়েছি সেটা এখন আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখি তোমাকে দেখাইতে পারি কিনা। কার্ভেচার ট্র্যাক, আরে বাবা এখনো ঢুকে, পয়েন্ট অফ ক্রসিং কার্ভেচার ট্র্যাক, কার্ভেচার ট্র্যাক তো আমি পড়াচ্ছিলাম, সরি। ব্যারেজ স্লিপার, সাবগ্রেড, পার্মানেন্ট অ্যালাইনমেন্টটা আছে। Double case. Share. এই দেখো চেক লাইন, এই দেখছো একটা লাইনের পাশে আরেকটা লাইন, এই চেক লাইনটা ব্যবহার করতে হয়। এই চেক লাইনটা ব্যবহার করলে ট্র্যাকটা সরবে না, লেভেল ক্রসিং এ এক্সট্রা একটা চেক লাইন দিতে হয়, সো দ্যাট ট্রেনটা যেন না সরে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? এটা না কোশ্চেন না স্যার, এমনি বলছেন যে স্যার স্টেশনের ভিতরে কার্ভেচার না দেওয়াটা ভালো, কিন্তু সেটা কেন? স্টেশনের মধ্যে, আরে না তুমি উল্টা বলছো, কার্ভেচার না দেওয়া বা কার্ভেচারে স্টেশন বসানো ঠিক না। কারণটা কেন তুমি বলো? আমরা কি বলি, আমরা বলি একটা রেল লাইন যদি প্যারাল থাকে, পাশাপাশি থাকে, স্ট্রেট থাকলে, তুমি যদি একটা ট্র্যাকের উপর দাঁড়াও বা ট্রেন চালা, তাহলে অপোজিট ট্র্যাক থেকে যে ট্রেনটা আসতেছে তুমি বুঝতে পারবে না তোমার ট্র্যাকে না পাশের ট্র্যাকে আছে। সার্টেন একটা ডিস্টেন্স কভার করার পর আমরা বুঝতে পারি এটা সে অন্য ট্র্যাকে আছে। ক্লিয়ার এই কথাটা? তুমি হ্যাঁ ঠিক আছে। আর যদি বুঝতে না পারো রেল লাইনের উপর দাঁড়াবা, পাশাপাশি দুইটা রেল লাইন দাঁড়ায় দেখবা ট্রেন আসতেছে কিনা, আবার বেশিক্ষণ দাঁড়ায় থাকিও না। হ্যাঁ কাছে আসলে বোঝা যায়, আর এটা দূরে থাকতে কেমনে বোঝা যায় বলো তো দেখি, তাহলে বুঝবো যে তোমরা অনেক কিছু শিখছো। হ্যাঁ দূরে থাকতে কেমনে বুঝবা? রেল লাইনে কান যদি দেওয়া হয় শব্দ বেশি হবে, ওই লাইনটা কাঁপবে। রাইট রাইট, রেল লাইনের উপর কান পেতে গেলে তো মাথা শুধু যাবে গা, মাথা যাওয়া দরকার নাই। তাহলে তোমরা কিভাবে করতে পারো? তোমরা করতে পারবা ইয়া হিসাবে, কি হিসাবে? রেল লাইনের উপর একটা কয়েন বসা দাও, কয়েনটা দেখবো টাক 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 করে নড়বে, তখনই বুঝবো এই ট্র্যাক দিয়ে ট্রেনটা আসতেছে। বুঝছো? কান পাতা দিয়ে যে ছোটবেলায় বাচ্চা যখন তোমরা কি দেখছো কে জানে, এখন তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, সো ইউ হ্যাভ টু
প্রুভ ইয়োরসেলফ যে তোমরা ইঞ্জিনিয়ার। সো একটা রেল লাইনের উপর একটা কয়েন বসাও, দেখবা ওইটা লাফাবে, তার মানে ট্রেন ওই ট্র্যাকে আসতেছে। আর যে ট্র্যাকে আসবে না সেখানে বসাও, পয়সাটা নড়বে না। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে যখন প্যারালাল ট্রেন তার ট্র্যাকটাও বুঝাইতে খুব কষ্ট যে কোন ট্র্যাকে আসতেছে, যখন কাছে আসে তখনই বোঝা যায়। ব্যান্ড হলে এটা ব্যান্ড কেন, ব্যান্ড হলে কি কোন ট্র্যাকে আসছে সেটা তুমি বুঝবাই না, যখন বুঝবা তখন আর সময় থাকবে না, অ্যাক্সিডেন্ট করবে। সেই জন্য রেল স্টেশনে একটা ট্রেন যদি দাঁড়াই থাকে আর একটা ট্রেন আসে পিছন দিয়ে বাড়িও মারতে পারে। এই জিনিসটার জন্য এইসব ব্যান্ডে মানে রেল স্টেশন বসানো ঠিক না। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। স্যার আরেকটা প্রশ্ন আমি দিলাম টিভি, এখন তুমি আরেকটা প্রশ্ন বলো। স্যার মাঝে মাঝে দেখা যায় যে স্যার একটা ট্রেনের সামনে একটা ইঞ্জিন, মাঝখানে একটা ইঞ্জিন, স্যার মাঝখানে ইঞ্জিনটা কেন ইউজ করা হয়? এটা হচ্ছে, আরে এটা তো তোমার সেই হল অফ দ্য ট্রেন। হল অফ দ্য ট্রেনটা কি? হ্যাঁ, এটা ডেফিনেশন অ্যাট্রাকটিভ ফোর্সটা কি? অ্যাট্রাকটিভ ফোর্সটা কি? ও তোমাকে, তুমি আমাকে কোশ্চেন, আমি তোমাকে কোশ্চেন করে তুমি চুপ থাকবে, এটা হলো অ্যাট্রাকটিভ ফোর্সটা কি? ট্রেনের যে ক্ষমতা, ইঞ্জিনের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে ট্রেনটাকে টানে নিয়ে যাবে। কিভাবে টানবে? সব ফ্রিকশন ফোর্স ওভারকাম করবে, অ্যাজ ওয়েল এজ ডিজায়ার স্পিডে চলবে, দ্যাট ইজ অ্যাট্রাকটিভ ফোর্স। এখন মাঝখানে যখন মানে একটা ইঞ্জিন বসাচ্ছে, ট্রেনের লোড বেশি, ট্রেনের বগি বেশি, তখন এটা কি টানতে পারবে না। কি টানতে পারবে? আস্তে আস্তে চলবে। ডিজায়ার স্পিডে চলার জন্য অ্যাট্রাকটিভ ফোর্স বাড়াইতে হবে। অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়াইতে গেলে একটা ইঞ্জিনে হচ্ছে না, তখন দুইটা ইঞ্জিন বসায়, সেটা হচ্ছে সেই জন্য দুইটা ইঞ্জিন বসানো হয়। আর একটা কারণ হতে পারে একটা ইঞ্জিনকে একটা ইয়ার থেকে কি বলে এটাকে, ইয়ার থেকে আরেকটা ইয়ার্ডে নিয়ে যাবে। মানে ইঞ্জিন এখানে একটা, আরেকখানে ইঞ্জিন দরকার, রিকুইজিশন পড়ছে, ইঞ্জিন একটা জায়গায় মানে ঢাকায় ইঞ্জিন বেশি পড়ে আছে, চিটাং ইঞ্জিন কম, তখন রিকুইজিশন দিলে ওখানে তখন একটা ট্রেনের সাথে একটা ইঞ্জিন লাগাই নিয়ে চলে আসে। ওটা কিন্তু অপারেট করে না, ওটা টেনে নিয়ে আসে, অপারেট করে না। যখন অপারেট হয় বুঝতে হবে এখানে যে ফোর্স আছে, যে ফোর্স দিয়ে ট্রেনটা টানতেছে, সেই ইঞ্জিনের ক্যাপাসিটি নেই বলে দুইটা ইঞ্জিন লাগতেছে। ফর এক্সাম্পল তুমি যে দার্জিলিং এ যাও, তখন যে স্লোপে ট্রেনটা উঠে দেখবা সামনে একটা ইঞ্জিন, পিছনে একটা ইঞ্জিন, মানে স্লোপে ট্রেন উঠতে পারবে না একটা ইঞ্জিন দিয়ে, দুইটা ইঞ্জিন তখন ব্যবহার করে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার আমাদের এখন স্যার আরেকটা ক্লাস আছে স্যার, আয়েশা ম্যাডামের। যাও ঢুকে যাও, আমি বিদায় নিলাম। স্যার আমাদের এখন আয়েশা ম্যাডামের। আচ্ছা সেটা তোমার ব্যাপার।